লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আবারও আজ নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমাকে বলেছেন আব্দুল হাই নামক একজন ভদ্রলোক। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনাটি উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই উপস্থাপন করছি। বলছেন আব্দুল হাই সাহেব। আসসালামু আলাইকুম ভাই। আজকে যে ঘটনাটি বলবো সেটা আমাদের নিজেদের সঙ্গেই ঘটেছিল। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে একটা পুতুল নিয়ে বেশ আলোচনা চলছে। কেউ বলে লোববু পুতুল, কেউ বলে লাববু পুতুল, আবার কারো কারো মুখে লাভবু নামটিও শোনা যায়। নাম যাই হোক, বিষয়টা হলো পুতুলটাকে অনেকেই পজেসড পুতুল বলে। কেউ ভাবে সত্যি এই পুতুলের মাঝে কিছু একটা তো আছে, আবার কেউ হেসে সব সম্ভাবনাকে উড়িয়ে দেয়। বলা হয় যে ঘরে এই পুতুল ঢোকে সেখানেই অশুভ কিছু ঢুকে পড়ে। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। যেসব বোনেরা পুতুল নিয়ে খেলতো তারা নিশ্চয়ই জানেন পুতুলের ভেতর একটা অদৃশ্য আতঙ্ক সবসময়ই কাজ করে। সবসময় না, হয়তো মাঝে মাঝে। কখনো কখনো এমনও লাগে মনে হয় পুতুলটা যেন আপনার দিকেই তাকিয়ে আছে। আমি ছোটবেলায় পুতুল নিয়ে খেলিনি, কিন্তু কাজিনদের বাড়িতে গেলে যদি কোথাও পুতুল থাকতো ওটার সামনে দাঁড়ালেই এক ধরনের ভয় টের পেতাম। মনে হতো ওগুলো আত্মাহীন হলেও যেন সব দেখছে, সব শুনছে। মানুষের পুতুল ভীতি নতুন কিছু নয়, এসব নিয়ে কত সিনেমাও হয়েছে। আজ যে ঘটনাটি বলবো সেটা আমার বাচ্চাদের ঘিরে। আমার ছেলে আহাদের বয়স তখন 7 বছর, মেয়ে আমিনা 5 বছরের। ঘটনাটা ওই লোবুবু বা লাবুবু পুতুলকে ঘিরেই। অজান্তেই আমি নিজেই সেই পুতুলটাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। তবে তার আগে আমার শৈশবের একটা স্মৃতি বলি। সেটা পুতুল নয়, টেডি বিয়ারকে নিয়ে। তখন আমার বয়স ছিল 6। আজও ঘটনাটা মনে হলে মনে হয় এই তো সেদিন ঘটেছে। ওই দিন ছিল আমার জন্মদিন। মা আমাকে একটা বড় টেডি বিয়ার উপহার দিয়েছিলেন। টেডিটা প্রায় আমার সমানই, এতটাই বড় যে আমি ওকে প্রায় জীবন্তই ভাবতাম। দিনের বেশিরভাগ সময় ও ছিল আমার সঙ্গী। ডাইনিং টেবিল, পড়ার টেবিল, রাতের বেড, এমন কোনো জায়গা ছিল না যেখানে টেডি আমার সঙ্গে যেত না। আমি ওটার একটা মজার নামও রেখেছিলাম। শুনে হয়তো আপনারা হাসবেন, আমি টেডিটাকে মন্টু সাহেব বলে ডাকতাম। এই নামটি ডাকলেই আমার খুব ভালো লাগতো, যেন নিজের কোনো স্পেশাল বন্ধুকে ডাকছি। আমরা তখন যে বাড়িতে থাকতাম সেটা ছিল এক শব্দে ভয়ানক। সেখানে নানা অদ্ভুত ঘটনা ঘটত। এখন ভাবি টেডিটা কি পজেস ছিল, নাকি বাড়িটাই সব সমস্যার মূল? যাই হোক, যা দেখেছি, যেমনটা অনুভব করেছি ঠিক সেভাবেই বলি। প্রথম ঘটনাটা ঘটে এক রাতে। আমি ঘুমাচ্ছিলাম আর টেডিটা আমার বিছানার পাশেই শুয়েছিল। রাতের এক সময় মনে হলো যেন কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুধু হাত রাখা নয়, 2-3 জন মানুষ নিচু স্বরে কথা বলছে। ঘুম ঘুম অবস্থায় প্রথমে আমি গুরুত্ব দেইনি, কিন্তু কথা বলার আওয়াজ যখন একটু একটু করে স্পষ্ট হতে লাগলো তখন এক ঝটকায় উঠে বসলাম। চারপাশে শুধু অন্ধকার। তাড়াতাড়ি উঠে লাইট জ্বালালাম। ঘরের সব কিছু ঠিকঠাক, কোথাও কাউকে দেখা গেল না। টেডিটা তার জায়গায় শুয়ে। তখন নিজেকে বোঝালাম হয়তো স্বপ্ন দেখছি। আমি তো এমন ঘটনাও শুনেছি যে রাতের অদ্ভুত শব্দ অনেক সময় স্বপ্নেই হয়ে থাকে। সেই ভরসায় আবার ঘুমিয়ে পড়লাম। সকাল হলে স্কুলে গেলাম। ফিরে এসে বাকি দিনের মতোই মন্টু সাহেবের সাথে খেলতে বসে গেলাম। খেলতে খেলতে মা ডাকলেন, খেতে আয়। আমি টেডিটাকে ডাইনিং টেবিলের উপরে বসিয়ে হাত ধুতে গেলাম। হাত ধুয়ে ফিরে এসে দেখি
আমার প্লেটে খাবার নেই। প্লেট খালি না, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ একটু একটু করে খেয়েছে। প্লেটের গায়ে আর টেবিলের ওপর তরকারির দাগ। চোখ পড়তেই আমি টেডির দিকে তাকালাম। অবাক হয়ে দেখলাম টেডির হাতেও তরকারির দাগ লেগে আছে। আমার বয়স কম, সরল মন তখন ভাবল টেডিটাই বোধহয় খেয়ে ফেলেছে। কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো একটা টেডি বেয়ার খাবে কিভাবে? নিশ্চয়ই ওই অদৃশ্য সত্তাই খেয়েছে, যেটা ঘরে ঘোরাফেরা করে। মা এসে দেখলেন, তিনিও অবাক। তবে মা জানতেন আমাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটে। আমরা সবাই জানতাম মাঝে মধ্যে কিছু না কিছু হচ্ছেই। মা কিছু না বলে শান্ত গলায় বললেন, খাবি না? চল আর একটা প্লেট করে দেই। আজও মা বলেন, যদি জিন খেয়ে থাকে তাহলে টেডির হাতে তরকারির দাগ লাগলো কিভাবে? বাড়িটা সত্যিই এক ভাগ ভয় আর এক ভাগ অভ্যেসে পরিণত হয়েছিল। নতুন কোনো ঘটনা ঘটলে প্রথমে ভয় পেতাম, কিছুদিন পর সব স্বাভাবিক হয়ে যেত। আরেকটা ঘটনা, একদিন আমি আর মা বাইরে কথা বলছিলাম। হঠাৎ আমার ঘরের ভেতর থেকে কিছু একটা পড়ে যাওয়ার মতো শব্দ হলো। শুধু পড়ার শব্দ নয়, যেন কোনো কিছু ভেঙে ছড়িয়ে পড়েছে। আমি আর মা দৌড়ে ঘরের দিকে গেলাম। দরজাটা বন্ধ। আমরা অনেক খাটুনি করে দরজা খুলতে চাইলাম, খুলল না। মনে হলো ভেতর থেকে কেউ লক করে দিয়েছে। মা আমাকে নিয়ে পাশের ঘরে গেলেন। আলমারি থেকে ডুপ্লিকেট চাবি এনে আবার ঘরের দরজায় ফেরত এলাম। অবাক ব্যাপার, দরজা তখন পুরো খোলা। আমি আর মা একে অপরের দিকে তাকালাম, তারপর ভেতরটা দেখতে লাগলাম। পড়ে থাকা জিনিসটা ছিল আমার জ্যামিতি বক্স, আর সবচেয়ে ভয়ের দৃশ্যটা ছিল টেডির পেটে অর্ধেক ঢোকা আমার পেন্সিল। যেমন কেউ ছুরি গেঁথে দেয়, ঠিক তেমনি পেন্সিলটা অর্ধেক ভেতরে, অর্ধেক বাইরে। আমি এগিয়ে গিয়ে পেন্সিলটা টেনে তুললাম। তুলতেই টেডির পেটে একটা ছোট ছিদ্র দেখা গেল। এত জোরে ঠেসে বসানো হয়েছিল যে কাপড় সরিয়ে ভেতরের রেশমির তুলার ভেতর পর্যন্ত সেটা ঢুকে গিয়েছিল। আমার তখন কান্না পেয়ে গেল। মা আমাকে জড়িয়ে ধরে শান্ত করলেন। টেডির ছিদ্রটা সেলাই করে দিলেন যেন দেখা না যায়। এখন ভেবে অবাক হই, একটা পেন্সিল মেঝেতে পড়ে গেলে টেডির পেটে এভাবে ঢুকে যায় কিভাবে? কিছুদিন পরের কথা, দুপুরবেলা স্কুল থেকে ফিরে আমি গোসল করছিলাম। তখনই মনে হলো যেন কেউ আমার রুমে ঢুকেছে। আমার দুই বন্ধু ছিল, সায়রি আর নাবিল। দুজনেই পাশের বাড়ির। স্কুল শেষে প্রায়ই আমার কাছে খেলতে আসতো। এতই বন্ধুত্ব ছিল একে অন্যের সাথে যে ঘরে ঢুকতে আলাদা করে বলতে হতো না। বাইরে হাঁটার শব্দ, খেলনার খচখচ আওয়াজ, ফিসফিস কথা সবই কানে আসছিল। আমি ভাবলাম ওরাই এসেছে। নিশ্চিন্তে গোসল করলাম। 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগেনি। বেরিয়ে গিয়ে দেখি রুম ফাঁকা, অথচ খেলনাগুলো ছড়িয়ে আছে এমনভাবে যেন কেউ একটু আগেই সেগুলো নিয়ে খেলেছে। টেডিটাও বিছানা থেকে উল্টে পড়ে আছে। বন্ধুরা এভাবে এলো আর না বলেই চলে গেল। বিরক্ত হলাম। আগে কখনো এমন করেনি। আমি ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গেলাম। মা এসে রুমটা দেখে বলল, কে করলো? আমি বললাম, সায়রি আর নাবিল। মা প্রথমে বললেন, ওরা তো আজ আসেনি। আমার মুখে তখনই ভয়ের ছাপ। মা সঙ্গে সঙ্গে সুর পাল্টে বললেন, আসলে এসেছিল, আমি দেখেছি। নিশ্চয়ই তাড়াহুড়ো করে চলে গেছে। সন্ধ্যায় ওদের মাকে বলবো। খেলনা ছড়িয়ে রেখে যাওয়া। সন্ধ্যায় পার্কে গিয়ে খেলতে খেলতে শুনলাম সায়রি নানির বাড়ি গেছে গতকালই, আর নাবিল আজ অসুস্থ, সর্দি কাশি। গা শিউরে উঠল। তাহলে আমি যে কণ্ঠ শুনেছি, যে পদচিহ্ন, যে খচখচ শব্দ, যে ছড়ানো খেলনা, সবটা কিভাবে? সেই ভয় নিয়ে কাটিয়ে দিলাম দিনগুলো। বয়স বাড়ল, টেডির সঙ্গে খেলা কমতে থাকলো। এমন সময়ও এলো যখন টেডিটাকে স্টোর রুমে রেখে ভুলেই গেলাম। এক রাত আমি জেগে কোনো মুভি দেখছিলাম। হঠাৎ মনে হলো বিছানার নিচ থেকে আওয়াজ আসছে। আওয়াজটা এমন যেন বিছানার তলায় কেউ গড়াগড়ি খাচ্ছে। আমাদের ফ্লোর কাঠের ছিল, তাই ছোট আওয়াজও স্পষ্ট শোনা যেত। প্রথমে ভেবেছিলাম সিনেমারই সাউন্ড। আবার মুভিতে মন দিলাম। কিছুক্ষণ পর হালকা ঠক ঠক, যেন নিচ থেকে কেউ টোকা দিচ্ছে। মুভি পজ করে
কান পেতে শুনলাম, থেমে গেল। কয়েক সেকেন্ড পজ করে আবার চালালাম। প্রায় আধা ঘন্টা পরে বড় ধাক্কা। এবার শুধু শব্দ নয়, নিচ থেকে একটা ঠেলা লাগলো, যেন কোনো মানুষ নিচ থেকে হাত ঠেলে বিছানায় আঘাত করছে। বুক ধড়ফড় করে উঠল। আমি চুপচাপ শুয়ে রইলাম। চেক করব নাকি অপেক্ষা করব এই দ্বিধা নিয়ে 5 থেকে 10 মিনিট কাটলো। হঠাৎ পুরো বিছানাটা কেঁপে উঠল, যেন কেউ জোরে ধাক্কা দিয়েছে। ভয়ে আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে মা বাবা ছুটে এলেন, লাইট জ্বালালেন। আমি বিছানা ছেড়ে তাদের কাছে গেলাম। ভয়ের চাপে কথা জড়িয়ে যাচ্ছিল। মা বাবা আমাকে চেয়ারে বসালেন, তারপর আমার হাতে পানির গ্লাস ধরিয়ে বললেন, কি হয়েছে বল। আমি ওনাদের সবকিছু খুলে বললাম। বাবা বিছানার পাশে গিয়ে নিচু হয়ে তাকালেন, তারপর যা বের করলেন তা দেখে আমার শরীর অবশ। বিছানার নিচে ছিল আমার পুরনো সেই দিদি, মন্টু সাহেব। আমি তো ওটাকে অনেক মাস আগে স্টোরে তুলে রেখেছিলাম। মা বাবার দিকে তাকালাম প্রশ্ন ভরা চোখে। মাও চিন্তিত। বললাম, এই টেডি এখানে এলো কিভাবে? কাজের মেয়ে রেখেছে নাকি? কিন্তু কোনো প্রশ্নের উত্তরের চেয়ে বড় প্রশ্ন ছিল, বিছানাটা কাঁপছিল কেন? টেডি কি নিজে নিজে বিছানায় ধাক্কা দিচ্ছিল, নাকি ঘরে যে অদৃশ্য সত্তা ছিল সে টেডিটাকে সামনে রেখে খেলা করছিল? আল্লাহ ভালো জানেন। পরদিনই মা টেডিটা কাজের মেয়েকে দিয়ে দিলেন, আর 1-1.5 মাস পরে আমরা সেই বাড়িটা বদলে ফেললাম। তারপর থেকে দীর্ঘদিন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এই স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে গিয়েছিল। অনেক বছর পর আজ আমি নিজেই একজন বাবা। আমার ছেলে আহাদ 7 বছরের, আমিনা 5 বছরের। সে সময় লুবুবু বা লাববু পুতুল নিয়ে তেমন হইচই শুরুই হয়নি। পরে যে সব খবর ছড়ায় তখনও সেগুলো তেমন শোনা যায়নি। আমি একদিন দোকানে গিয়েছিলাম মেয়ের জন্য পুতুল দেখতে। তাক ভর্তি পুতুলের মধ্যে একটার দিকে আমার চোখ আটকে গেল। যে পুতুলটার কথা বলছি ওটা অন্যগুলো থেকে আলাদা। পুতুলের মুখভঙ্গি, চোখের কাঁচ, পোশাক সব মিলিয়ে এক ধরনের কৌতূহল জাগায়। মনে হলো আমিনার ভালো লাগবে। আমার মেয়ে হরর ফিল্ম, থ্রিলার এসব একটু পছন্দ করে, তাই ভাবলাম ওর রুচির সঙ্গে যাবে। কিন্তু তখন বুঝিনি কি বিপদ বাড়িতে নিয়ে আসছি। বাড়ি ফেরার পথে সেই প্রথম অদ্ভুত ঘটনা। রাত, গাড়ি চালিয়ে ফিরছি। হঠাৎ কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। গাড়িটা একদম নতুন। ইগনিশন লাইট কখন জ্বলে কখন নেভে বুঝে উঠতে পারছি না। ব্যাটারি চেক করলাম, ঠিক আছে। এমন সময় সাহায্য পাওয়া কঠিন। কাউকে কল দেব কিনা ভাবছি, ঠিক তখনই এলো আমার স্ত্রীর ফোন। এখনো আসনি? আমি ওনাকে ব্যাপারটা বললাম। কবরস্থানের নাম শুনেই উনি অসুস্থ বোধ করতে লাগলেন। আশ্চর্য, ওর অসুস্থতার কথা বলা মাত্রই গাড়ি নিজে থেকেই স্টার্ট নিল। আমরা মজা করে বললাম, আপনি তো দেখি বড় হাফেজা, আপনার নজরেই গাড়ি চলতে শুরু করেছে। তখন মাথায় আসেনি পেছনের সিটে রাখা পুতুলটার সঙ্গে এই ঘটনার কোনো যোগ থাকতে পারে। যাই হোক, বাড়ি পৌঁছে মেয়েকে উপহার দিলাম। আমি না পুতুলটি দেখে খুশিতে ঢকমক হয়ে উঠল। আমার স্ত্রী হেসে বলল, আপনার মতো কেউই এমন পুতুল আনতে পারে, এটা আনার দরকার ছিল। আমি মজা করে উড়িয়ে দিলাম কথাটা। পরের রাত বাড়ি ফিরে দেখলাম আমার স্ত্রী অনেক অস্থির হয়ে আছেন। জিজ্ঞাসা করতেই বললেন, গতকাল যে পুতুলটি এনেছ সেটা নিয়ে আমার অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, খুব নেগেটিভ ভাইব। তুমি কি এটাকে ফেলে দিতে পারবে? আমি অবাক। কালই তো উপহার দিলাম, আজই ফেলে দেব কারণ ছাড়াই? একটা কথা বলে রাখি, আমার স্ত্রীর 6ষ্ঠ ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ। অনেক সময় আগে থেকে এই বিপদের গন্ধ উনি টের পেয়ে যান। আমি জিজ্ঞেস করলাম, কিছু দেখেছ? তিনি বললেন, না, কিছু দেখিনি, কিন্তু বুঝতে পারছি সমস্যা আছে। 2-4 দিন যেতে না যেতেই আমিও বাড়িতে এক ধরনের অন্ধকার ভাব অনুভব করতে শুরু করলাম। লাইট জ্বলছে, তবু মনে হচ্ছে আলো কম। শ্বাসরোধ করছে যেন কেউ। এক সন্ধ্যায় আমরা সবাই ডাইনিংয়ে বসে খাচ্ছি। আমি না খেয়ে নিজের রুমে গেল। কিছুক্ষণ পরই তড়িঘড়ি করে ফিরে এসে চিৎকার দিয়ে, মা, বাবা আসো।
তার মুখ দেখে বোঝা যায় কি ভয়ই না সে পেয়েছে। কিছু কিছু বাচ্চারা সাধারণত জিন ভূত এসব ভাবনায় ভয় পায় না, কিন্তু নিজের মেয়েকে এমন আতঙ্কে কাঁপতে দেখে বুকটা কেঁপে উঠল। আমি দ্রুত রুমে গেলাম। চেয়ারে লবুবু পুতুল বসে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমিনা বলল, বাবা, এই পুতুলটার চোখ নড়ছিল। আমি নিজেকে বুঝিয়ে বললাম, কাপড়ের পুতুলের চোখ নড়বে কিভাবে? প্লাস্টিকের পুরনো পুতুলের চোখ খোলে বা বন্ধ হয়, কিন্তু এই ধরনের পুতুলে এটা সম্ভব না। তবুও আমি পুতুলটার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কোনো নড়াচড়া দেখিনি। তবু মেয়ের কথা এড়িয়ে যেতে পারলাম না। বললাম, মা, তুমি ভুল দেখে থাকতে পারো। আমিনা জোর দিয়ে বলল, না বাবা, আমি কসম খেয়ে বলছি, আমি দেখেছি। আমার বাচ্চারা মিথ্যা বলে না, ওরা প্র্যাঙ্কও করে না। এমন সময় আহাদ, যে পাশে বসে সব কথা শুনছিল, বলল, পুতুলটা আমাকে দাও, আমি রাখবো। আমি রাজি হয়ে গেলাম। আমিনাও রাজি হয়ে গেল। আমরা ঘুমোতে গেলাম। পরদিন অফিস থেকে ফিরে ডাইনিংয়ে বসতেই লক্ষ্য করলাম আহাদ অস্বাভাবিক রকমের চুপচাপ। আমি জিজ্ঞেস করতেই এড়িয়ে গেল। কয়েকবার জিজ্ঞেস করার পর বলল, ঠিক আছে তো সব। খাওয়া শেষ। আমি টিভি অন করলাম। আমার স্ত্রী তার ফোনে ব্যস্ত। আচমকা লন্ড্রি এরিয়ার দিক থেকে প্রচণ্ড একটা ধামাকা, যেন শর্ট সার্কিট। ধামাকার সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো নিভে গেল। আমি টর্চ নিয়ে ছুটে গেলাম। ফিউজ বক্স পুড়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, ফিউজ বক্সের নিচে পড়ে আছে একটা কালো রঙের বেড়াল, মৃত। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। ফিউজ বক্স আর বেড়ালের এই কাহিনী বোঝার উপায় নেই। আমি কোম্পানিকে ফোন করলাম। টেকনিশিয়ান এসে হতভম্ব। একসঙ্গে সব ফিউজ উড়ে গেল কিভাবে? প্রশ্নটা অনেক বড়। 2-3 দিন পর, সম্ভবত রবিবার, আমি বাড়িতেই। ভাবলাম, আহাদ কেন এখনো ঘুম থেকে উঠছে না দেখি তো। দরজায় নক করলাম, সাড়া নেই। দরজা খুলে দেখি ছেলে ঘুমোচ্ছে, কিন্তু পুতুলটা যেভাবে বসে আছে সেটা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠিক এমনভাবে বসে আছে যেন জীবন্ত কোনো সত্তা কারো দিকে তাকিয়ে আছে। আমি পুতুলটা আলতো করে তুলে আলমারির ভেতরে রাখলাম। কিছুক্ষণ পর আহাদ জেগে উঠল। আমরা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ওর রুমের ভেতর থেকে ধুপ করে একটা আওয়াজ। মনে হলো আলমারির দরজা। আমি আর আহাদ ছুটে গেলাম। দেখি আলমারির দরজা খুলে গিয়ে কপাটটা মেঝেতে পড়ে আছে, পুতুলটা সামনেই। আহাদের দিকে তাকিয়ে বললাম, এটার সঙ্গে খেলবি না ফেলে দেবো? আহাদ বলল, না থাক, এটা একটু আলাদা, রাখি, পরে আমি না বড় হলে খেলবে। এরপর থেকে বাড়িতে বাতাসে একটা অজানা ভয়। কিভাবে বোঝাই? মাঝে মাঝে মনে হতো ঘরে অন্ধকার জমে আছে। লজিক ছাড়া কিছু মানতে আমার কষ্ট হয়, তাই সবকিছু পুতুলের সঙ্গে জোড়া দিতে চাইনি। কিন্তু অস্বাভাবিক ঘটনাগুলো একটার পর একটা ঘটতেই থাকলো। কখনো গাড়িতে সমস্যা, কখনো ওয়াশিং মেশিনে, কখনো ফিউজে। বাচ্চারা অকারণেই ঝগড়া করছে। একটা অস্থিরতা, সেটা বাসার সব কোণে যেন ছড়িয়ে পড়ল। আমার স্ত্রী বারবার বলছিলেন, নেগেটিভ কিছু একটা আমি টের পাচ্ছি। আমার হাস্যরস তখন থেমে গেছে। তারপরেও বলেছিলাম, কাল যদি তোমার দিক থেকেও নেগেটিভ ভাইব আসে, তাহলে কি তোমাকেও বাড়ি থেকে বের করে দেব? হেসে বলেছিল সে। হ্যাঁ। আমরা হেসেছি, কিন্তু মনে ভয় বাসা বেঁধেছিল। একদিন আহাদ আমাকে রুমে ডেকে হোমওয়ার্ক দেখাচ্ছিল। আমি খাতায় চোখ রাখছি। রুমের এক কোণে চেয়ারে পুতুলটা ছিল। হঠাৎ আহাদ চিৎকার করে বলল, বাবা দেখো। চোখ তুলে দেখি চেয়ারে যে পুতুলটা ছিল, কয়েক সেকেন্ডের ব্যবধানে সেটা অন্য একটা জায়গায়। ওভাবে ওপরে ওঠানো সম্ভব না। আমি হতভম্ব। ঠিক তখনই বাড়ির বাইরে থেকে আমার স্ত্রী ডাকলেন, দ্রুত এসো। বেরিয়ে দেখি পুরো ঘরে ডিজেলের তীব্র গন্ধ। আমার বেসমেন্টে জেনারেটরের জন্য কয়েকটা ডিজেলের ড্রাম রাখা আছে। ক্যাম্পিংয়ে গেলে কাজে লাগে বলেই সবসময় স্টোর করে রাখি। গন্ধটা সেখান থেকেই। আমি সিঁড়ি বেয়ে নেমে দেখি 3টা ড্রাম মাটিতে পড়ে আছে, মেঝে জুড়ে ডিজেল। আর পাশে পড়ে আছে আমার সিগারেট লাইটার, যেটা আমি সবসময় ড্রয়ারের ভেতরে লক করে রাখি। মাথা ঝিমঝিম করে উঠল। এত সব
একসঙ্গে ঘটছে কেন? ডিজেল পরিষ্কার করে ওপরে উঠে আমি তৎক্ষণাৎ ফোন করলাম গোপালপুর আমার নানাকে। ছোটবেলা থেকেই আমি দেখেছি আমাদের আশেপাশে কারো যদি জিন জাদুর সমস্যা হয় তবে নানার কাছে আসতো। নানা পড়াশোনা জানা মানুষ, আমি তাকে সব বলিনি, তবু বললাম বাড়িতে অদ্ভুত এক ঘুম ঘুম ভাব, আলো জ্বলছে তবু অন্ধকারের দিক থেকে। কয়েকটা দুর্ঘটনা ঘটতে গিয়েও ঘটেনি। আজ ডিজেলের ব্যাপারটা হলো, আল্লাহর রহমতে অনেক কিছুই হতে পারত কিন্তু হয়নি। নানা বললেন 1 ঘন্টা পর কথা বলি। ঠিক 1 ঘন্টা পরে ফোন এলো। নানার প্রথম প্রশ্ন, তুমি কি কয়েকদিন আগে একটা পুতুল এনেছো? পুতুল কথাটা শুনে আঁতকে উঠলাম। উনি কিভাবে জানলেন? বললাম, হ্যাঁ, আমিনার জন্য এনেছিলাম। নানা বললেন, যত দ্রুত সম্ভব এটাকে সরাও, কিন্তু ফেলে দিও না। আমি যেভাবে বলবো সেভাবে করবে। নানা আমাকে কিছু আয়াত শিখিয়ে দিলেন। বললেন কিভাবে পড়তে হবে, কিভাবে শ্বাস বন্ধ রেখে মনোসংযোগ করতে হবে, কিভাবে পবিত্র মনে আল্লাহর নাম নিয়ে আশ্রয় চাইতে হবে। বারবার সাবধান করে দিলেন, ফেলে দিও না। কাজ শেষ না করলে সেটা অন্য কারো ঘরে গিয়ে আরো বড় ক্ষতি করতে পারে। আমি নানার সব নির্দেশনা মন দিয়ে শুনলাম। রাতেই কাজটা করব ঠিক করলাম। ঘরের দরজা জানালা ভালো করে খুলে দিলাম যেন ধোঁয়া বেরিয়ে যেতে পারে। রান্নাঘরের পাশে ছোট্ট উঠোনে একটা ধাতুর ট্রে রেখেছি, তার উপর শুকনো কাঠ আর কাগজ। পুতুলটা নিয়ে সেই ট্রের ওপরে রাখলাম। নিঃশব্দ নিস্তব্ধ মুহূর্ত। বাচ্চারা আর আমার স্ত্রী সেই ঘরে নেই। আমি আয়াত পড়া শুরু করলাম। পড়তে পড়তে বুকের ভেতরে কাঁপুনি, মনে হচ্ছিল যত সম্ভব স্থির থাকতে হবে। তারপর আগুন ধরালাম। পুতুলের পোশাকে আগুন লেগেই ছড়িয়ে পড়ল। ঠিক তখনই যা ঘটল তার কথা বলতে গেলে এখনো আমার হাত ঠান্ডা হয়ে আসে। পুতুলটা ধীরে ধীরে আমার দিকে যেন তাকালো। আমি আয়াত পড়তে শুরু করলাম। আল্লাহর রহমতে কোনো অঘটনের পরে ঘটেনি। এরপর থেকেই বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে গেল। যে অন্ধকারের ভার আমি অনুভব করতাম সেটা উবে গেল। বাতাস হালকা, বাড়ির লাইট জ্বালালে আলো যেন সত্যিই আলো হয়ে ওঠে। বাচ্চাদের অকারণ ঝগড়া কমে গেল। ওয়াশিং মেশিন, গাড়ির মতো জিনিসগুলো অদ্ভুতভাবে নষ্ট হয়ে যাওয়া বন্ধ হয়ে গেল। আমরা কয়েকদিন অপেক্ষা করলাম, দেখলাম আগের মতো শান্তি ফিরে এসেছে। তখন সত্যি মনে হলো নানার কথাই ঠিক। একটা কথা স্পষ্ট করে বলি, আমি কুসংস্কারাচ্ছন্ন নই। কোনো ঘটনাকে অলৌকিক বলার আগে যুক্তি খুঁজি। তাই তো প্রথম দিন আমিনার কথায় আমি বিশ্বাস রাখতে পারিনি। কাপড়ের পুতুলের চোখ নড়বে কিভাবে, এটাই ছিল আমার যুক্তি। আরো কিছু মুহূর্ত মনে পড়ে যখন আমার স্ত্রী বলেছিল এই পুতুলটা বাইরে নিয়ে গিয়ে ফেলে দিতে। তখনও নিজেকে কঠোর করেছি, কিন্তু শেষ পর্যন্ত অঘটন এড়াতে পারিনি। যাই হোক, এই বলেই মোটামুটি তিনি তার ঘটনা শেষ করেছেন এবং আমার মনে হয় যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর ইমেইলের পরে এখন সরাসরি চলে যাব ঘটনায়, অর্থাৎ অডিও ক্লিপের ঘটনায়। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার। আমি কাতার প্রবাসী, আমি মোহাম্মদ ইমরান। আমার বাসা কুমিল্লা জেলার মুরাদনগর থানার দাররা ইউনিয়নের একটা গ্রামে। প্রথমে বলে রাখি ভাই, আমি শুদ্ধ ভাষা তেমন একটা বলতে পারি না, তো আমি আমার ভাষায় বলতেছি ভাই ঘটনাটা। তো এই ঘটনাটা হচ্ছে, আমি তখন দেশে ছিলাম, আমি রেন্টেকার চালাইতাম। তো রেন্টেকার কি সেটা তো সবাই জানেন আপনারা, যে বিয়ে শাদী টিপ, তারপরে এয়ারপোর্টের টিপ, বিভিন্ন জায়গার টিপ হয়। তো ঘটনাটা
2018 লাস্টে কি 19-এর শুরুতে হবে, তখন আমি রেন্টেকার চালাই। তো একদিন আমার গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে আমার একটা টিপ পড়ে সিলেটে। তো মেয়ের বাড়ি আমাদের গ্রামের ওইখানে, আর ছেলের বাড়ি হচ্ছে সিলেট। তো মেয়ের বিয়ে হয়েছে, উঠায় আনতে যাবে আর কি, বউবাদ টাইপের কিছু একটা এরকম। তো আমার যে টিপ দিছে, তো ওনারা আগেই আমার বইলা দিছে যে আমি হেল্পার নিতে পারবো না, আপনারা তো জানেন যে আমাদের সাথে হেল্পার থাকে। তো আমার বইলা দিছে হেল্পার নিতে পারবো না। তো ভোরে ভোরে রওনাই তুইব। তা আমাদের কুমিল্লা থেকে সিলেট যাইতে মোটামুটি তখন তো রোড এত ভালো ছিল না, এখন তো একটু একটু ভালো, তখন এত রোড ভালো ছিল না। তো লাগে যেত মোটামুটি 8-9 ঘন্টা লাগতো। তা আমি ভোর 4টার দিকে রওনা করছি। তো আমি যাত্রী নিয়ে আপনার 2টা-3টা নাগাদ, 3টা-4টা নাগাদ সিলেটে পৌঁছাই। তারপরে ওইখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলো, সবাই বসলো, রেস্ট করলো, কথাবার্তা করলো, মানে বেরোতে বেরোতে মোটামুটি রাতের 9টা বেজে গেছে। তো তখন আমি রাতের 9টায় আমি টান দিই গাড়িটা ওইখান থেকে। তো আসার সময় ভালোই পুরোটা রাস্তা আইলাম। তারপরে ব্রাউনবাড়িয়া পার হওয়ার পরে যখন কুমিল্লা শুরু হয়েছে, ওই পর্যায়ে একটা স্টেশন আছে এখানে মিরপুর। ওইখানে যারা চলাচল করে তারা জানে, স্টেশনগুলো জানে। তো মিরপুর আছে, মাধবপুর আছে। তো ওই মিরপুর মাধবপুর স্থানের মাঝামাঝি একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, মানে মিরপুর স্টেশন থেকে মাধবপুর স্টেশনে যাওয়ার যে ফাঁকা জায়গাটা, তো আমার গাড়িটা ওইখানে আছে। তা আমার সামনে একটা প্রাইভেট কার আছে, আর আমার স্পিড তখন 60 কি 70 এরকম হবে। তো আমি যখন প্রাইভেট কারটার প্রায় ওভারটেক করবো এরকম জায়গায় আর কি, তো আমি দূর থেকে দেখতেছি যে সামনে একটা ট্রাক হয়তো বা নষ্ট হয়ে গেছে বা টায়ার পাংচার হয়ে গেছে, ট্রাকটা সাইডে রাখা আছে। এই একটা চাকা রাস্তার উপরে আর একটা নিচে, মানে এখান দিয়া গাড়ি যাতায়াত করতে পারে। তো প্রাইভেট কারটা যাইতেছে, হঠাৎ প্রাইভেট কারটা মানে ট্রাকটা ছিল বাম সাইডে, তো হঠাৎ প্রাইভেট কারটা ডান সাইডে হঠাৎই মোড় নিল। তো মোড় নেওয়ার পরে আমি মোড় নিতে পারলাম না, কারণ আমারটা মাইক্রো। তো আমি সোজা উঠাইলাম, আমি দেখলাম যে ট্রাকের নিচ থেকে কি যেন একটা হামাগুড়ি দিয়ে বেরোইতেছে ভাই। তো আমি ওইটার উপর দিয়ে চালাই দিছি। তো আওয়াজ হয়েছে, একটা অনেক বড় একটা আওয়াজ হয়েছে। তা আমি ব্রেক করছি সাথে সাথে। আমি মনে করছি কি যে হইতে পারে ভাই যে ট্রাক নষ্ট হয়ে গেছে, ঠিক করতেছে ট্রাক, হয়তো বা নিচ থেকে কোনো ট্রাকে লোক আছে, ও বের হয়েছে, আমি ওর উপরে উঠাই দিচ্ছি। তো আমি সাথে সাথে ব্রেক করি। তো আরেকটা জিনিস ভাই বলে রাখি, তো ওই টাইমটা মোটামুটি রাতের 12টা-1টা বাজে, তখন 1টা, হ্যাঁ এরকম হবে, 12টা-1টা বাজে। তো পিছনে যাত্রী সবাই ঘুমায় গেছে। তা আমি ব্রেক করার পরে যাত্রী সবাই সজাগ হয়েছে, কি হয়েছে। পরে আমি নামলাম, নাইমা আমার সাথে আরেকজন ছেলে ছিল, মেয়ের যে ভাই, ও আমার সাথে বসছে, উনিও নামলো। বাকিরা গাড়ির ভিতরেই ছিল, ওরাও নামলো। নামার পরে আমি চেক করলাম। আমি চেক করে দেখলাম যে সাইডে হইতে পারে না যে ভাই কারোর উপরে উঠাই দিলাম, কোনো মানুষের উপরে। তো আমি চেক করতেছি, সাথে ওই লোকটাও নামছে, মেয়ের ভাইটাও নামছে। আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমি পুরাটা দেখলাম। এরপরে রাস্তার সাইডের যে জমি আছে ওইখানে পুরাটা চেক করলাম, রাস্তা চেক করলাম, সামনে পিছে মোটামুটি অনেকটা খালি জায়গা। এখানে যে বাড়িঘর আছে, যে পলায় যাবো কোথাও বা কোথাও যাইবো, মানে এমন কোনো খালি জায়গা নাই। যদি কুকুরও হয়, যদি সেটা আমার মনের ভুল যদি হয়, কুকুরও হয়, তাহলেও কিন্তু ভাই এটা যে দৌড়ায় যে যাইবো আমি দেখবো। আর ওইটা যখন হামাগুড়িতে বের হইছে, ওইটা আকৃতিটা কেমন ছিল ওইটা আমি একটু বলি। শুধু মানে আমি চোখ দুইটা দেখতে পারছি দূর থেকে, লাইটের আলোতে চোখ দুইটা দেখতে পারছি যে একদম লাল ভাই, একদম রেড চোখ দুইটা। আর বাকি শরীরের যে মুভমেন্টটা, ওইগুলা হামাগুড়ি টাইপের কিছু দিয়ে বের হইছে, এই টাইপেরই কিছু একটা। তেমন ওই যে দাঁত বড় বড়, চুল বড় বড়, এইগুলা কিছুই না, শুধু চোখগুলা লাল ঝুলে রইছে ভাই। আমি শুধু এটাই দেখছি। তো দেখার পরে গাড়িতে উঠলাম। তো আরেকটা জিনিস ভাই বইলা দেই, এখানে
মেয়ের যে ভাই উনি ঢাকাতে ওভারে গাড়ি চালাইতো। তো ওনার মোটামুটি এ ব্যাপারে ধারণা আছে, এগুলা রাতের বেলা চলাফেরা করলে এরকম হয়, ওনার ধারণা আছে। উনি আমারে কি করলো, উনি বলল যে ভাই গাড়িতে উঠালান, সমস্যা নাই, কিছু হয় নাই, গাড়িতে ওঠেন, গাড়ি টান দেন। পরে ভাই গাড়িতে উঠলাম, তা আমি তো চিন্তা করতেছি কি হইলো, এটা কি হইলো। উনি গাড়ি টান দিতে বললো, আমি গাড়ি টান দিলাম। দেওয়ার পরে উনি আমারে জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি কিছু দেখছেন? আমি বললাম হ্যাঁ ভাই আমি তো কিছু দেখছি। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কিছু দেখছেন? উনি বললো হ্যাঁ দেখছি, এটা সমস্যা না, রাস্তাঘাটে এমন অনেক কিছু হয়। তো ভাই ঘটনাটা আসলে কিন্তু এখানেই সমাপ্ত না, ঘটনাটা মূলত এখান থেকে শুরু হইলো আমার সাথে। তো এখন টান দিছি, আমার গ্রামে আসতে এখনো মোটামুটি প্রায় আপনার 20 কিলোর মতো রাস্তা বাকি আছে। তা আমি টানতেছি গাড়ি, মোটামুটি টানতেছি আপনার 70-80তেই টানতেছি। তো আস্তে আস্তে ওই গ্রামে মাঝখানে আর কোনো সমস্যা হয় নাই, বা আস্তে আস্তে ওনার গ্রামে আস্তে আস্তে ওদেরকে নামাইছি। মোটামুটি 2টা, 2:30, 3টার মতো বাজে ভাই যে গেছে। তখন আমার ভাড়াটারা মিটাই দিল। এর মধ্যে ভাই ওই ঘটনা কিন্তু আমি টোটালি মাথায় নেই। তো ওই সময় আমার বয়সও তেমন না, কম বয়স, আমার বয়স তখন 19-20 কি চলতেছে এমন। তো এখন ভাড়াটারা মিটাই দিছে, টুকটাক আমার বকশিসও দিছে, তা আমি খুশি। তো এগুলা নিয়ে আমি এখন আইসা করবো। ওই টাইমে ওই যে মেয়েটার ভাইটা উনি বলতাছে যে ভাই রাত তো অনেক হয়ে গেছে, আপনি তো এখন একা একা বাসায় দেবেন, আপনি যাইয়েন না, আজকে আমাদের সাথে থেকে যান, আমার বাসায় থেকে যান। তো এই কথা বলছে, তো আমি আবার ওই ঘটনাটা ভুলে গেছি, আমার মনে নেই। উনি বলার পরে ঘটনাটা আমার মনে হয়েছে যে আরে আমার সাথে তো এই ঘটনাটা ঘটছে। তো এখন আমি থাকতেও পারতেছি না, আবার মনে মনে ভয়ও পাইতেছি। কিসের জন্য? আমি ভাই সকালে আমার আরেকটা টিপ আছে, তা আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় যেতে হইব, এবং গাড়ি পরিষ্কার করে আমি সকালে আবার টিপ আছে আমার, ভোরে ফজর আজানের সময় আমার টিপ আছে। তা আমি আসতে হইব, বাধ্যতামূলক আমার আশা করতে হইব, আমি ওখানে থাকতে পারতেছি না। তা আমি বললাম ওনারে যে এই অবস্থা তারপরে উনি আমার অনেক জোরাজোরি করলো যে ভাই আপনি থাইকা যান, রাস্তায় তো একটা ঝামেলা হয়েছে, কোনো সমস্যা হইতে পারে, আপনি থাইকা যান। তো উনি এই কথা বলার পরে আমার মোটামুটি একটা ভয় এসে গেছে ভিতরে। এরপর উনি জোরাজোর করলো, তো এখন আমার তো কিছু করার নেই, থাকতে পারবো না আমি। তো আমি ভাড়াটারা নিয়ে আল্লাহর নাম নিয়ে গাড়ি টান দিলাম। তো ওই গ্রাম থেকে আমার বাসায় আসতে, মানে আমার গাড়ির গ্যারেজে আসতে মোটামুটি আধা ঘন্টার মতো টাইম লাগবো। আমি যদি ভালো করে টাইমে আসি তাহলে আধা ঘন্টার মতো টাইম লাগবো। আর ওইটা টোটালি গ্রাম সাইড, ওইটা গ্রাম সাইড, রোড পাকা আছে, তো গ্রাম সাইড। ওই গ্রাম সাইডটা পার হওয়ার পরে, 2টা গ্রাম পার হওয়ার পরে ছোট্ট একটা হাইওয়ে টাইপের, ওইখান দিয়ে মোটামুটি সারা রাতি গাড়ি চলে। এরপরে আবার আমার বাড়িতে আসতেও একটা গ্রাম সাইড। আমি গাড়ি ওনার কাছ থেকে ভাড়া নিয়ে টান দিলাম ভাই, একটা ব্রিজ পরে। তা আমি গোমতী নদীর যে ব্রিজ আমাদের, ওই ব্রিজটার উপরে আসছি। তো একটা তো বুঝছিনি যে আসলে আমরা মানুষরা যেই জায়গার মধ্যে আমাদের মানা, ওইখানে কৌতূহল আমাদের বেশি। আমার চোখ বারবার আমার লুকিং গ্লাসে যাইতেছে, মিররে যাইতেছে যে পিছনের সিটে কিছু আছে কিনা, আমি দেখতেছি বারবার ওই জায়গায়। এরপরে হঠাৎ কইরা পিছনে একটা আওয়াজ হইতেছে গাড়িতে। তো আমি কি করলাম, আমি লুকিং পিছনে তাকাইলাম, আমার গাড়ির ভিতরে যে গ্লাসটা আছে ওইটা দিয়ে পিছনে তাকাইলাম, যে লাস্টের যে সিট আছে আপনার মাইক্রোতে জানেন, প্রথম ড্রাইভিং সিট, তারপরে মাঝখানে আরো 2টা সিটের পরে লাস্টে একটা সিট আছে। ওইখানে আমি দেখলাম যে সেম ওই যে ভাই 2টা চোখ দেখলাম, ওইখানে সেম একটা অবয়ব পিছনে বসে আছে। জাস্ট আমি শুধু ওই চোখগুলোই দেখতেছি, বাকি মুখটা টোটালি কালো, ফেস টোটালি কালো। এখানে যে নাক মুখ কি কোথাও আছে কি নাই এটা আমি টোটালি বুঝতেছি না। আর ভাই এত দেখারও তখন আমার মাথায় নাই, আমি জাস্ট চোখগুলা দেখছি একদম লাল টকটকে ভাই, রক্তের মতো। দেখা আমি সাথে সাথে গাড়ি পার্কিংয়ে ফালাই আমি গাড়ি থেকে নেমে গেছি। নাইমে আমি একটা দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে ওইখানে
যে বাজারের মধ্যে ওই ব্রিজটার পরেই বাজার একটা, তো ওই বাজারের মধ্যে গার্ড আছে। তা আমি ওইখানে দৌড় দিয়ে চলে গেছি। আরে ওই জায়গাটা আমার পূর্ব পরিচিত, এগুলো আমার পরিচিত। তো আমি ওইখানে গিয়ে ওদের সাথে দাঁড়াইলাম। তো ওরা বলতেছে কি হয়েছে ভাই? তো পরে আমি বললাম যে এই অবস্থা। পরে গাড়িতে আসলাম। তো গাড়িতে আসার পরে দেখলাম যে কিছুই নাই, তো সব কিছু ঠিক আছে, ওকে। তো এখন হেরা কই আছে, না ভাই আপনি হয়তো বা সারা রাত গাড়ি চালাইছেন অঘমা, এই জন্য হয়তো বা ভুল দেখছেন। কারণ আমি ভাই ওই রাস্তায় যে ঘটনাটা আমার সাথে ঘটছে ওইটা আমি ওদেরকে বলি নাই। আমি এখানে যেটা হয়েছে, আমি যেটা দেখছি, আমি এটাই বলছি ওদেরকে। পরে কিছু নাই, এখন তো আমার তো যাইতে হইব। তা আমি আবার গাড়িতে উঠলাম। গাড়িতে উঠা গাড়ি চালাইতেছি। তো 2টা গ্রাম পার হইয়া যখন ওই যে বললাম যে ছোট একটা হাইওয়ে, ওইখানে প্রায় আইসা পড়ছি। তো আমি বারবার পিছনের দিকে তাকাইতাছি, আবার ভয়ও পাইতাছি, এমন একটা অবস্থা। এরপরে গাড়িটা আরেকটু টান দেওয়ার পরে প্রায় আমার গ্রামের কাছাকাছি, প্রায় মোটামুটি। তো হঠাৎ করে পিছনে তাকাইছি আর দেখি যে ভাই, প্রথমে তো দেখছি যে লাস্টের সিটে, এখন হচ্ছে আমার যে ড্রাইভিং সিটটা আছে আমার পিছনের সিটে বসা, আর আমাকে আমি দেখা একদম স্তব্ধ। আমি গাড়ি ব্রেক করছি, হার্ড ব্রেক করছি, করার পরে আমারে শুধু একটা কথা বললো যে আমাকে নিয়ে, এই অবয়বটা আমার এই কথাটা বলছে যে কই যাস, আমারে নিয়ে যাবি না, এরকম একটা কথা বলছে। ভাই আমি গাড়িটার থেকে সোজা নামছি, গাড়ি থেকে পার্ক কইরা নাইমা রাস্তার ডান সাইডে বাড়ি ছিল, যে রাস্তার সাইডে বাড়িঘর থাকে না, এরকম বাড়ি আছিল। পরে আমি এক দৌড়ে বাড়িতে উঠানো যাইয়া, ওদের যে দরজাতে উঠতে যে 2-3টা সিঁড়ি থাকে, তা আমি এটুক মনে আছে, আমি দৌড়াইয়া যাইয়া ভাই সিঁড়ির মধ্যে হোঁচট খাইছি। আমি খাইয়া দরজাতে যে পড়ছি, তো ওদের আমার সিঁড়িতে হোঁচট খাইয়া আমার হাত দরজাতে যায় একদম। তো দরজাতে বাড়ি খাইছি, এরপর আমার কিছু মনে নাই। পরে আমি চোখ খুলছি, কতক্ষণ পরে চোখ খুলছি, হইতে পারে আধা ঘন্টা বা 10 মিনিট 20 মিনিট। দেখি যে অনেক মানুষ ভিতরে এখানে আমার দিকে তাকায় আছে, যে জিজ্ঞাসা করলো কি হয়েছে ভাই। তো আমি বললাম যে এই অবস্থা। তো ওরা বলতেছে যে ভাই আমরা তো হঠাৎ আওয়াজ শুনছি দরজাতে, পরে আমরা দরজা খুইলা দেখি যে আপনি এখানে পড়ে আছেন। তো পরে ওদেরকে আমি সবকিছু বললাম যে এই ঘটনা ঘটছে, আমি শুরু থেকে সবকিছু ওদেরকে বললাম। তো পরে ওরা আমার সাথে আসলো, আইসা দেখি যে আমার গাড়ির হেডলাইট জ্বলতেছে, সবকিছু রোডে, মনে হইতেছে যে কিছু হয় নাই এরকম। তারপরে ওদের থেকে আমার সাথে 2জন লোক আসলো। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি তো বাসায় যাইতেব, আপনারা আমার সাথে আসেন। পরে আমি ওদের সাথে 2জন লোক নিয়ে সামনে একটা বাজার, পরে ওই বাজার পর্যন্ত আসছি। আইসা ওইখানে আমি, একটা চা দোকান খোলা থাকে সব সময়, ওখানে রাতে পুলিশ ডিউটি করে, ওই জায়গার মধ্যে বসলাম। তো এরপরে কি ঘটনা হয়েছে, এই অবস্থা, আমি আমার মালিককে বললাম যে ভাই এই অবস্থা হয়েছে, আমি আজকে টিপ মারতে পারবো না। পরে টিপটা ছাইরা দিল। তো গেল এই ঘটনাটা। তো এখন প্রায় 6 মাস আর কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই। তো একদিন আমি এয়ারপোর্ট থেকে একটা টিপ নিয়ে আসছিলাম, এয়ারপোর্ট থেকে আমি কুমিল্লার দিকে রওনা দিছি। তো আমি যখন ভাই উত্তরা থেকে বের হইছি, 300 ফিট দিয়ে আমাদের এখানে আসতে সুবিধা হয় রাতের বেলা, 300 ফিটের এদিকে আসছি। তখন এখনের যে 300 ফিট ভাই, তখন এরকম ছিল না। তো তখনের 300 ফিট আর এখনের 300 ফিটের মধ্যে অনেক তফাৎ। তা আপনারা জানেন কি অবস্থা ওইখানে। তো তখন যে 300 ফিট ছিল, তখন ব্রিজ ছিল এখানে, নামে নাম্বার করা ব্রিজ ছিল, যে 10 নাম্বার ব্রিজ, 15 নাম্বার ব্রিজ, 300 ফিটের মধ্যে। তো 15 নাম্বার ভুইয়া ব্রিজ নামে একটা ব্রিজ ছিল এখানে। তো এখনও হয়তো বা মানুষরা জানে। তা আমি ওইখানে যেমন ওইখানে টানতেছি গাড়ি, প্রায় 50-60-এর মতো টানতেছি গাড়ি রাতের বেলা। হঠাৎ সামনে আমার ভাই ওই যে অবয়বটা 6 মাস আগে যে ঘটনাটা ঘটছে, ওই অবয়বটা আমার সামনে চলে আসছে হঠাৎ।
তো হঠাৎ আমি হার্ট ব্রেক করি, হার্ট ব্রেক করাতে আমি অ্যাক্সিডেন্ট করি একটা। তো অ্যাক্সিডেন্ট করার পরে প্রায় 1 বছরের মতো আমি আর গাড়ি চালাই না। তো এরপরে আমার সাথে ওই ঘটনাটা ঘটে নাই, তবে পরে আমি গাজীপুরে একটা জব নিই, একটা হোটেলে, গাজীপুরের একটা হোটেলে জব নেই। তো ওইখানে আমার সাথে আরও মর্মান্তিক লোমর্ষক ঘটনা ঘটছে। ওইটা আমি আরেকদিন বলবো ভাই, এটা যদি সিলেক্ট হয় তাহলে আমি ওই ঘটনাটা আমি আরেকদিন শেয়ার করবো। আর ভাই এখানে কাতারে আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, তো ওর কাছ থেকেও মোটামুটি আমি কয়েকটা ঘটনা কালেক্ট করছি। তো ওই ঘটনাও আমি শেয়ার করবো। যদি আপনারা এই ঘটনাটা রাসেল ভাই সিলেক্ট হয় তাহলে আমি অবশ্যই ওই ঘটনাগুলো সিলেক্ট করবো। আর আমি ভাই ভূত এফএম যখন থেকে চলে তখন থেকে আমি আপনার অনেক বড় ফ্যান, ভক্ত ভাই আমি। তো এতদিন ঘটনা পাঠাই নাই, এখন আসলে নিজের দায়িত্ব থেকে পাঠাইলাম। এখন আমার এখানে ভাই 2:31 বাজে রাতের, আমি এখন রেকর্ড করতেছি। আচ্ছা যাক ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. শুনছেন ভূত.com, আমি রাসেল আছি সাথে। আরও একটি ঘটনা পড়ে শোনাচ্ছি আপনাদের, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, জানি আপনি সবসময় ভালোর তলে। আমি 2010 সাল থেকে ভূত এফএমের সাথে ছিলাম, আর এখন ভূত.com-এর সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপপুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছি, তাই ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারবো না। তাই ঘটনাটি আপনি পড়ে শোনালে ভবিষ্যতেও ঘটনা পাঠাতে অনুপ্রাণিত হব। যাই হোক, কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছে আমার সাথে বর্তমানে কর্মরত একজন সিনিয়র কনস্টেবল জামাল ভাইয়ের সাথে। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নাম ঠিকানা গোপন রাখবেন। 7 বছর আগের ঘটনা। কুয়াশা ভেজা এক শীতের সকালে কনস্টেবল জামাল ভাই অন্য দিনের মতো ভ্যানে করে লাশ নিয়ে যাচ্ছে মর্গে। থানার লাশ মর্গে নিতে হলেই জামাল ভাইকে খোঁজা হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তার। অন্যেরা ইচ্ছে করেই লাশ নেয়ার ডিউটিকে এড়িয়ে যায়, কিন্তু জামাল ভাই বিষয়টাকে দায়িত্ব মনে করে সাহসিকতার সাথে সেই কাজ সম্পন্ন করে। শীতের শুনশান নীরব রাস্তায় ভ্যান ড্রাইভার নারায়ণবাবু ভ্যান চালিয়ে যাচ্ছেন আনমনে। হঠাৎ লাশটি নড়ে চড়ে ওঠে। সাহসী জামাল ভাই বিষয়টিকে প্রথমে পাত্তাই দেয় না। দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটে তখন জামাল ভাই বিষয়টিকে গুরুত্ব দেয়। তখন লাশের গায়ে হাত দিয়ে জামাল ভাই দেখে। এবার আলতো করে জামাল ভাইয়ের হাতটি সরিয়ে দিল লাশটি। দীর্ঘদিনের অভিজ্ঞতায় এমন ঘটনা এই প্রথম। শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন না থাকায় চাটাই দিয়ে বাঁধা হয়নি লাশটি, একটা চাদর দিয়ে ঢাকা হয়েছে মাত্র। কিছুটা ভয়ে ভয়েই তিনি ডাকলেন ভ্যান ড্রাইভারকে, কিন্তু কণ্ঠ দিয়ে কোনো স্বর বের হলো না। ভ্যান ড্রাইভারের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে লাশ টানায়। নিজের থানা ছাড়াও পার্শ্ববর্তী থানা থেকে ডাক পড়েছে তার। বিশেষ করে কবর থেকে লাশ তুলে মর্গে নেয়া বা পচা গলা লাশ টানতে নারায়ণের জুড়ি মেলা ভার। তবে তার চাওয়া থাকে একটু বেশি। এই অতিরিক্ত চাওয়ার পেছনে তার যুক্তিও চমৎকার। সে বলে সে যে নেশা করে তার দাম বেড়েছে, সেজন্যই তার এই অতিরিক্ত চাওয়া। লাশের নিকটাত্মীয় থাকলে খুব করে আদায় করে নেয় সেই ভ্যান ড্রাইভার। অশনাক্ত লাশ হলে সব টাকা দিতে হয় তদন্তকারী কর্মকর্তাকে।
আজও তেমনই ঘটনা ঘটেছে। লাশ পাওয়া গেছে খোলা মাঠে কাশবনের মধ্যে। শীতের সময় থাকায় লাশ পচেনি, তবে 2-3 দিন আগের লাশ সেটা বোঝা যাচ্ছে। তদন্তকারী কর্মকর্তা শ্রোথাল রিপোর্ট তৈরি করে গতকাল সন্ধ্যায় তার ভ্যানে করে লাশ এনে রেখেছে থানায়। জেলা সদরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, তাই প্রয়োজনীয় কাগজপত্র ও লাশ নিয়ে ভোরেই রওনা দিয়েছে জামাল ভাই ভ্যান গাড়ির ড্রাইভারের সাথে। এক পাহাড়ের ওজন ভর করেছে জামাল ভাইয়ের কণ্ঠে। কোনো শব্দই বের হচ্ছে না সেখান থেকে। লাশটির চোখ খোলা, বড় বড়, পলকহীনভাবে এসে তাকিয়ে আছে জামাল ভাইয়ের দিকে। গ্রামের কাঁচা রাস্তা মারিয়ে চলছে ভ্যান। উঁচু নিচু অসমান্তরাল রাস্তায় মাঝে মাঝে প্রচণ্ড ঝাঁকুনিতে লাশ সরে যাচ্ছে, আবার টেনে নিয়ে আসেন সেটা জামাল ভাই। 30 বছরের চাকরি জীবনে বেশিরভাগ সময় তার কেটেছে লাশ স্কট ডিউটিতে। কখনো ভয় তাকে আচ্ছন্ন করতে পারেনি, কিন্তু আজ অন্যরকম এক ভীতিকর পরিস্থিতি তাকে কুঁকড়ে ধরেছে। এই এক অন্যরকম অভিজ্ঞতার সাথে জীবনের ওলট পালট গল্প। ভয়ে ইচ্ছে অনিচ্ছায় তাকাতে পারছে না লাশের দিকে। আচমকা লাশটি জামাল ভাইয়ের হাত ধরে উঠতে চায়। সে সময় জামাল ভাইয়ের শরীর হিমশীতলে ঠান্ডা হয়ে আসছিল। প্রচণ্ড শক্তি দিয়ে তখন জামাল ভাই লাশটিকে চেপে ধরে ভ্যানের সাথে। লাশের চোখ থেকে বের হয়ে আসছে একরাশ ঘৃণা আর প্রতিশোধের স্পৃহা। জামাল ভাই চেয়ে আছে লাশের চোখে, লাশ চেয়ে আছে জামাল ভাইয়ের দিকে। হঠাৎ লাশটি কিছু একটা যেন বলে উঠতে চাইল। জামাল ভাইয়ের হাত পা শীতে শক্ত হয়ে গেছে, চোয়াল আটকে গেছে শঙ্কায়। এমন সময় ভ্যানের ড্রাইভার হাঁক ছেড়ে ডাক দেয়, জামাল ভাই ওঠেন, মর্গ এসে পড়েছে। হঠাৎ সম্বিত পেয়ে আড়মোড়া ভেঙে জামাল ভাই তাকিয়ে দেখেন সদর হাসপাতাল মর্গের দরজায়। সে লাশের দিকে তাকিয়ে এখনো দেখে যে সেই লাশটি অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। সেই মুহূর্তে তিনি বুঝতে পারছিলেন না এতক্ষণ যে ঘটনা ঘটল তা কি স্বপ্ন নাকি বাস্তব। কিন্তু তিনি খেয়াল করে দেখেন তার হাতের মধ্যে 4-4টি আঙুলের স্পষ্ট ছাপ আছে। হাতটা কেউ শক্ত করে ধরেছিল সেটা বোঝা যাচ্ছে। তার মানে উনি এতক্ষণ যা দেখেছেন তা সত্যি। বিষয়টা তিনি কাউকে কিছু জানাননি। আস্তে আস্তে তিনি বিষয়টা ভুলে যান। কয়েক মাস আগে একদিন প্যারানর্মাল বিষয়ে আলোচনার সময় তিনি এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেন। এই ছিল আমার ঘটনাটি 100% সত্য। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। বলে রাখা ভালো, আমি তুলা রাশির জাতক। আমার নিজের সাথে ও ফ্যামিলির সাথে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে, অনেক ঘটনা। সময় করে লিখে পাঠাবো। তারপর তিনি তার নাম, পদবি এবং ঠিকানা দিয়েছেন, সেগুলো আমি আজ নাই বা পড়লাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরও একটা অডিও ক্লিপে যাব, তবে তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম ইয়ান। আমার বাড়ি ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা রাঙামাটি ইউনিয়নের একটা গ্রাম। তো আমার সাথে এই কিছু ঘটনা এবং বাড়ি কেন্দ্রিক কিছু ঘটনা আছে যেটা শেয়ার করার জন্য রেকর্ডিংয়ে বসলাম। যদি ভালো লাগে তো শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমাদের বাড়িটার পরিচিতিটা দেই। আমাদের বাড়িটা হচ্ছে একদম ফাঁকা জায়গায়, মানে একদম অনেক দূরে। আমাদের বাড়ির আশেপাশে এই উত্তর দিকে আপনার 1000 ফিটের মধ্যে আপনার কোনো ঘর বাড়ি নেই। আপনার পশ্চিম দিকে প্রায় 1/2 কিলোমিটার, দক্ষিণ দিকে আপনার ওই রকমই আপনার 600-700 ফিট
পূর্ব দিকে আপনার আবার 300-400 ফিটের মধ্যে আপনার ঘর বাড়ি এরকম। তো যাই হোক, আমাদের ঘরটা বাড়িটা হচ্ছে একদম আপনার ওই চতুর্ভুজের মতো, চতুর্দিকে ঘর, মাঝখানে উঠান এবং দক্ষিণ দিকে উঠান, এবং চতুর্দিকে আপনার ওই এই কি বলে 12 থেকে 15 ফিটের মতো উঠান। আপনার রাস্তাও বলা চলে, উঠানও বলা চলে আর কি, চতুর্দিকে। তো যাই হোক, আমাদের সাথে যে বাড়ি কিন্তু যে ঘটনাটা, প্রথম যে ঘটনা, এটা সম্ভবত আপনার 91-92 সাল এরকম হবে, 91 কি 92 সন্ধ্যাবেলা। ওই সময় আপনার আমাদের গ্রামের ছিল না, বিদ্যুৎ ছিল না, এর জন্য আমরা আর আমাদের বাবাও চাকরি খাতিরে আপনার ওই মধুপুর টাঙ্গাইলের মধুপুরে থাকতো। তো আমার মা আর আমরা 2-3 ভাই বোন আর কি বাড়িতে থাকতাম। তো সন্ধ্যা মাগরিবের পরে আর কি, এশারের আগে আগে আমরা খাওয়া দাওয়া করতাম, রাতের খাবার খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়তাম, পড়াশোনার পর ঘুমিয়ে পড়তাম। তো খাওয়া দাওয়া করতেছি, এমন সময় আমাদের চালের উপর আপনার আমরা টিনের চাল, ওই সময় টিনের ঘর ছিল আমাদের, টিনের চালের উপরে যে টুইয়া বা টুই বলে আর কি, ওইটা ধরে হাঁটতেছে কেউ, খ্যাপ খুব খ্যাপ খুব খ্যাপ খুব, এভাবে একজন মানুষ চাল দিয়ে হাঁটতে যেরকম আওয়াজটা সেম এরকম। তো আমরা ভয় পেয়ে যাই যে এই সময় চালের উপর কে। আমার যে বড় ভাই ছিল, সে টর্চ নিয়ে বের হয়ে যায়, সাথে মাও বের হয়ে, উপরে টর্চ দিয়ে দেখে চালের উপর কেউ নাই। তো আবার যখন আর ভিতরে ঢুকে, মা এরা ভাই এরা ঘরের ভিতর ঢুকে যায়, সাথে সাথে আবার আপনার ওই চালের উপর আবার সেই ফাঁকা। তো আমরা ভয় পেয়ে যাই সবাই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। এই ঘটনা প্রায় সময় আমাদের চালের উপরে এরকম ঘটতো। এটা কোনো হয় নাই, এমনি কোনো ক্ষতিও করতো না, শুধু চাল দিয়ে হাঁটতো। তো যাই হোক, এই হলো ঘটনা। এই দ্বিতীয় ঘটনা যাই, এটা আমার সাথে ঘটে, এটা সম্ভবত আপনার 94 এরকমই হয়, 94 থেকে। তখন আমি স্কুলে যাই আর কি। তো ওই দিন বিকালবেলা খেলাধুলা করতেছিলাম, তো মা ডাকাডাকি করতেছিলেন যে হারিকেন জ্বালানো লাগবে তাড়াতাড়ি। গ্রামে বিদ্যুৎ ছিল না আমাদের, হারিকেন জ্বালানো লাগতো। তো ওই সময় আমাদের ভাই বোনেরা সবাই বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য চলে যায় আর কি। কেউ গাজীপুর কালীগঞ্জ থাকতো, কেউ মধুপুর থাকতো, আবার আরেকজন থাকতো আপনার ময়মনসিংহে, এরকম আর কি। তো আমি ওই সময় গ্রামে ছিলাম, আমি সবার ছোট এর জন্য গ্রামে ছিলাম। তো হারিকেন জ্বালানোর জন্য আমি প্রত্যেকটা রুম থেকে হারিকেন বের করতেছি। মায়ের রুমে যখন আমি হারিকেন নিতে যাই, এই সময় প্রস্রাব একটা আসে। তো মায়ের যে এই রুমটা, এর সাথে আপনার অ্যাটাচ বাথরুম ছিল, আমি ওইখানে প্রস্রাব করতে যাই। আর ওটার যে টয়লেটটা, এটা ছিল আপনার দক্ষিণমুখী, কিন্তু আমি তার উল্টো হয়ে উত্তরমুখী হয়ে আমি প্রস্রাব করতেছিলাম। আমার সামনে আর কি ওয়াল, আর ওয়ালের সাথেই আপনার হলো বড় বড় কড়াই রাখা ছিল। তো প্রস্রাব করতেছি, হুট করে দেখি দুটা নীল, একদম নীল নীল চোখ আমার দিকে তাকিয়ে আছে। চোখের দূরত্ব অনেক, প্রায় 10 থেকে 12 ইঞ্চি এরকম দূরত্ব, বড় বড় দুইটা নীল চোখ। তো আমি ভয় পাইনি, ভয়টা আপনার ওই সময় কাজ করে না আমার মনে। তো আমি কি বললাম যে এখানে তো চোখ, কিসের চোখ, এখানে তো কিছু থাকার কথা না, এখানে তো কড়াই থাকার কথা আমার জানা মতে। তো আমি কি করি, আমি হাত বাড়িয়ে দিই, কৌতূহলবশত ওই চোখের দিকে হাত বাড়িয়ে দিয়েছি। কি এটা? হাত বাড়িয়ে একটু হাত বোলাতেই আমার হাতে আপনার ওই কড়াইয়ের যে কালি খাস করে আওয়াজ হয়ে যায়, তাতে বুঝলাম যে এটা কড়াই, এবং কড়াইয়ের কালিতে আমার হাতগুলো এরকম আওয়াজ হয়েছে। তো আমি ওইখান থেকে বের হয়ে আমি মাকে বললাম, ডাক দিয়ে, মা এই সমাচার। মা বলতেছে ভয় পাইছিস? আমি বললাম না, ভয় তো পাই নাই। পরে দেখলাম আমার হাতের 5 আঙ্গুলে আপনার ওই কড়াইয়ের কালি ভরে আছে। তো এই হলো দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা যাই, এটা হচ্ছে তার
1-1.5 মাস বা 2 মাস পরেই ঘটে। আমার বাবা আপনার আবার এই টাঙ্গাইলের মধুপুরে আপনার চাকরির সুবাদে থাকতো। তো প্রত্যেক শনিবার বাবা গ্রামে যেত আর কি। তো ওই দিন শনিবার রাত ছিল, আমাদের স্কুল পরীক্ষা চলতেছিল। তো বাবা অ্যালার্ম ঘড়ি অন করে রেখেছিল, এটা 3:30 অ্যালার্ম দিয়ে রাখছিল। তো 3:30 অ্যালার্ম বেজে ওঠার পরে বাবা বলতেছে যে তাড়াতাড়ি উঠ, সকালের পড়াটা মেমোরিতে থাকে। তো আমার উঠতে উঠতে 3:45 এরকম বেজে গেছে আর কি। তো আমি হারিকেনে পাওয়ার বাড়িয়ে পড়তে বসলাম পড়ার টেবিলে। তো আমার সাইডেই আপনার ছিল আপনার কর্নারে আপনার ওই বাঁশের ছলার ঝাঁটা, যেটা আর কি ঝাড়ু আমরা ঝাঁটা বলি, সেই ঝাঁটা কর্নারে দাঁড় করানো ছিল। তো পড়ছে, এটা আপনার ঝাড়ুটা শব্দ হয়ে পড়ে গেল, ঝাঁটাটা নতুন ঝাঁটা ছিল, ঝনঝন ঝনঝন করে পড়ে গেল। পরে গিয়ে আপনার 1 ফুট দূরত্বে আবার গিয়ে আবার দাঁড়িয়ে গেল। আমি ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, এটা কি সম্ভব নাকি? ঝাড়ু অটোমেটিক পরে গিয়ে আবার দাঁড়িয়ে যায় 1 ফুট দূরত্বে গিয়ে। আমি চিল্লাচিল্লি করলাম, মা চলে আসলো, মাকে বললাম এই সমাচার, যে এইখানে এটা কি সম্ভব নাকি? সম্ভব, আমি তো দেখলাম, তো সম্ভব না, কিন্তু আমি তো দেখলাম। তো এই হলো দ্বিতীয় ঘটনা। তো তৃতীয় ঘটনায় যাই। এটা ঘটে 2004 শেষের দিকে, সম্ভবত 2004। তো একদিন বিকালবেলা আপনার বাজারে যাচ্ছিলাম সাইকেল নিয়ে। তো আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে মোটামুটি ভালো সম্পর্ক ছিল, চাকরির সুবাদে আর কি। বড় ভাই চাকরি করতো আর কি ঢাকাতে। তো রাস্তায় দেখা আর কি। তো বলতেছেন কোথায় যাস? আমি তো বাজারে যাচ্ছি। চল আমিও যাব। তো বাজারে আসার পরে চাটা খাওয়ার পরে ধূমপানের পাশে ধূমপান করলাম। তো আমাদের গ্রামের বাজারে ওই সময় আপনার ওই ভিসিডি প্লেয়ার দিয়ে আপনার ওই বাংলা সিনেমাগুলো দেখানো হতো, আর রাত্রি 10টার পরে আপনার ওই নীল ছবিগুলো দেখানো হতো আর কি। আপনার 2 টাকা 5 টাকা টিকিট ছিল আর কি। গ্রামের মুরব্বীরা দেখতো রাতের বেলা, ভর্তি বয়সী যুবক যারা এরা। তো যাই হোক, সন্ধ্যার ইয়েতে আপনার বাংলা সিনেমা দেখলাম ওইখানে। আমাদের পরিচিত ছিল, এর জন্য আমাদের কাছ থেকে টাকা নেয় না। তো রাত্রি 10টার আগে আগে আমরা ওই নীল ছবি দেখার জন্য লোকজন ভিড় করতেছিল। ওই সময় এক মুরব্বী বলতেছে, তুমি এইখানে গেল। আমি বলতেছি আমি চলে যাবো, মানে ওই সময় নীল ছবি দেখানোর সময় হয়ে গেছে। তো আমি বের হয়ে বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সাইকেলে। তো আমার সাথে টর্চ ছিল না, মোটামুটি পরিষ্কার আর কি রাস্তা দেখা যায়। এত অন্ধকারের মধ্যেও কিন্তু আপনার রাস্তাটা বোঝা যায় যে এটা রাস্তা, লোকজন দেখা যায় যে এটা মানুষ যাচ্ছে এরকম আর কি। তো আমি পার হওয়ার পর 1.5 কিলোমিটার, আমাদের বাড়ি থেকে বাজারের 1 কিলোমিটার, তো 1/2 কিলোমিটার আসার পরে একটা চৌরাস্তা পড়ে। চৌরাস্তা এটা আপনার একটা পারিবারিক গোরস্থান, বাজার। রাস্তার বাম পাশে এবং ডান পাশে হচ্ছে আপনার 2-1টা তাল গাছ। জায়গাটা ভালো না। আর ওই গোরস্থান, যে পারিবারিক গোরস্থান, তার এই 1-150 ফিট দূরে হলো আমার এক ফ্রেন্ডের বাড়ি আর কি, পাশেই। ফ্রেন্ডের নাম হচ্ছে সবুজ। তো ওইখানে আসার আগে কিছু দূর থেকে আমি দেখতেছি যে চৌরাস্তা, মানে বাম পাশ থেকে ডান পাশে একজন লোক উঠে আসতেছে। চৌরাস্তা মানে মেন রাস্তাটা আপনার ক্রস করবে আর কি। লোকটা দেখলাম অনেক উঁচা, লম্বা, সম্ভবত 7 ফিট এরকম উঁচা হবে। খালি গায়ে আপনার লুঙ্গিটা পরানো ছিল আপনার সাদা চেক, বোঝা গেল আর কি। কি চেক ওটা বলতে পারবো না, কিন্তু সাদা চেক ছিল আর কি। আর লুঙ্গিটা ছিল আপনার একদম কোমর থেকে একদম মাটি পর্যন্ত শেষ ছিল না, পা দেখা যাচ্ছিল না।
তো আমি বেল দিতেছি আর বলতেছি, ভাই আমার কিন্তু ব্রেক কম, আমার কিন্তু ব্রেক নাই, বেল দিতেছি আর বলতেছি। তো এই লোকটা আমার কথার কোনো কর্ণপাতি নিল না, কোনো কানেই নিল না, সে তার মতো রাস্তা ক্রস করতেছে। তো আমি ব্রেক চাপছে, ব্রেক তো কম, ভাই তার ভিতর দিয়ে ঢুকে গেলাম একদম। আমার গা ঝাড়িয়ে উঠলো, কি ব্যাপার, একটা লোকের সাথে আমি সাইকেল বাজিয়ে দিচ্ছি, কিন্তু সাইকেল তার সাথে মানে বাধাপ্রাপ্ত হয় নাই, একদম পার হয়ে গেছে। পার হয়ে কিছুক্ষণ কয়েক ফিট যাওয়ার পরে সাইকেলটা থেমে গেছে, পিছনে তাকে দেখি কিচ্ছু নেই। আমি তো ভাবছি কি ব্যাপার, এটা কি সম্ভব নাকি? ওইভাবেই আপনার আবার সাইকেল নিয়ে তোর। এই হলো ঘটনা। তো আরেকটা ঘটনা যাই, এটা ঘটে আপনার 2006-এর দিকে, সম্ভবত 2006-এর শেষ বা 7-এর দিকে এরকম। তখন আমি ঢাকায় থাকতাম, ঢাকা থেকে বাড়িতে ছুটিতে গিয়েছিলাম। তো আমার সাথে আমি তখন করতাম, মোবাইল ইউজ করতাম, নোকিয়া 1600 মডেলের যে ফোনটা ছিল, সেটটা ছিল, ওটাই ইউজ করতাম। তো একদিন সন্ধ্যার বেলা ধূমপানে অভ্যাস ছিল, বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আমি হেঁটে। ওই সময় আপনার সময়টা ছিল আপনার সম্ভবত আমন ধান কাটার সিজন। তো আমি ওই মোবাইলের স্ক্রিনের আলোতে রাস্তা ধরে ধরে হাঁটতেছিলাম। আমি মেইন রোডে না উঠে আপনার ওই মেঠো পড়তে আপনার বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, এই দিকে কাছে হয় আর কি। স্ক্রিনের আলোতে রাস্তা ধরে হাঁটতেছিলাম, তো সময় দেখলাম যে আপনার একটা মহিষের গাড়ি আসতেছে, হেঁটুট করতেছে। বললাম যে আটি নিয়ে আসতেছে ধান কাটার সময়ের সময়। তো পার হয়ে আমি একটু সাইড হলাম আর কি, মহিষের গাড়িকে সাইড দিলাম। সাইড দিয়ে আমি ভাবলাম যে তাহলে বাজারে না উঠে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, ওই যে সবুজ বললাম আগের ঘটনায়, সবুজ, এদের বাড়ি হলো আমি তাদের বাড়ির দক্ষিণ দিকে। ওইখান থেকে সবুজদের বাড়ি হবে 4 মিনিট কি 5 মিনিটের রাস্তা। তো ওই দক্ষিণ দিক থেকে আমি উত্তর দিকে বরাবর হাঁটা শুরু করলাম, সবুজদের বাড়ির দিকে। ওইখানে যাওয়ার পথেই আপনার পথিমধ্যেই আপনার একটা ছিল কাগজি ফুল, এটা বাগান বিলাস যেটা আর কি, আমরা আমাদের গ্রামে কাগজি ফুল নামে পরিচিত আর কি। সেই ফুলের ডাল আপনার 6 থেকে 7 ফিট লম্বা, ভেঙে পড়ে গেল থাপ করে। আমি বললাম কি পড়লো এই, একদম রাস্তার ধারে। আমি স্ক্রিনে আলোতে দেখলাম যে কাগজে ফুল, ও ভাঙতেই পারেন, মাত্র আটির গাড়ি, মহিষের গাড়ি গেছে এদিক দিয়ে। তো ওটা পার হয়ে আপনার আমার আরেক ফ্রেন্ড বাড়ি আপনার এটা কাছে, এইখানে সবুজেরাও আড্ডা দেয়, আমরাও দেই, সন্ধ্যাবেলা এইসব জায়গায় থাকে। তো আমি দেখলাম ওইখানে কেউ নাই। আচ্ছা কেউ নাই, ভালো কথা, সময় নয়, বাজারে চলে গেছে। তো আমি বললাম আসছি যখন তাহলে বাড়িতে জিজ্ঞাসা করি কোন দিকে গেছে। তো ওখানে গিয়ে দেখলাম যে ফ্রেন্ডের মা, আমি মামি বলে ডাকি। তো জিজ্ঞাসা করলাম মামি এরা কোথায়? বলছে এরা তো এখানেই ছিল কতক্ষণ আগে, হয়তো বা সবুজের বাড়ির দিকে চলে গেছে। তো আমি ওইভাবেই, ওই সময় আমাদের হয় নাই, বিদ্যুৎ হয় না আমাদের গ্রামে, তখন ওই সোলার দিয়েই চলতো আর কি, যাদের সামর্থ্য ছিল সোলার, কিন্তু সোলার লাগানো হয়েছে। তো যাই হোক, সবুজদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে শুনতেছি আমি সবুজদের বাড়িতে 10-12 জন লোক কথা বলতেছে, কাউ এরকম অনেক গুম গুম করতেছে। তো বললাম যাই হোক, এরা সবাই ওইখানে, ভালো হলো। আমি আস্তে আস্তে যাচ্ছি, এই আওয়াজটাও কেমন জানি দূরে সরে যাচ্ছে। আমি সামনের দিকে আগাই, আওয়াজটা কেমন দূরের দিকে, পিছনের দিকে সরে যায়। কি ব্যাপার, এটা কি সম্ভব নাকি, এইটা কিভাবে? আমি ভাবতেছি তাহলে মনে হয় আমার মোবাইলের আলো এরা দেখতেছে দূরের থেকে। যাই হোক, সবুজদের বাড়ি বাইরে ছিল ওদের টিউবওয়েল বা কলপাট। ওইখানে যখন গেছি দেখলাম যে কিচ্ছু নেই, ওখানে কোনো সারা শব্দ নেই, কোনো লাইট নেই, কিচ্ছু নেই, কোনো মানুষজন নেই। সরাসরি ওখানে ঢুকলাম, একদম নিশ্চুপ, কেউ নেই,
বললাম আমি এত সুন্দর করে শুনলাম যে 10-12 জন লোক কথা বলে যেরকম আওয়াজ হয় সেই রকম হচ্ছিল আর কি, এখানে কিছু নেই। বললাম যাই তাহলে আমি বাড়ির দিকে চলে যাই, বাজারে নাকি বাড়ির দিকে চলে যাই। তো যাই হোক, ওই সবুজের বাড়ি আর যে ফ্রেন্ডের বাড়ি যে কথা বললাম যে ওই মামি, এদের বাড়ির মাঝখানে আপনার ছোট একটা বাজার এবং ছোট ছোট কাঁঠাল গাছের চারা। এইখানে কাঁঠাল গাছের পাশে যখন আসছেন ওই সময় আপনার একদম কাঁঠাল গাছে ঝাঁকি দিল, এমন ঝাঁকি আমি তো ভয়ে মানে ঝড় হয়ে যাইতেছে। আর শুধু কাঁঠাল গাছে ভয় পেয়ে গেছে, এ শালা কার কার পাল্লায় পড়লাম আজকে। আমি কি করলাম, আপনার ভয় কাটানোর জন্য এই কাঁঠাল ছোট গাছ তো আপনার বেশি একটা বড় না, কাঁঠাল গাছে আপনার ওই ছোট একটা ডালে ধরে আমিও ঝাঁকি দিলাম ভয় কাটানোর জন্য। ঝাঁকি দিয়ে আবার আমি গালিগালাজ করলাম, গালিগালাজ করার পরে পরবর্তীতে আমি বাইরের দিকে চলে গেলাম। তো এই হলো ঘটনা। তো আরেকটা ঘটনা বলি, এটা সম্ভবত 2007-এর ঘটনা। আমার মেজো ভাই ঢাকাতে থাকতো এই সময়। তো মেজো ভাই একদিন হুট করে চলে যায়, একদম আপনার ওই হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত, জন্ডিস, যেটা গ্রাম্য ভাষায় আমরা জন্ডিস নামে চিনি আর কি। জন্ডিস সম্ভবত তার বিলুবিনের মাত্রা ছিল সম্ভবত 15 না 17 এরকম, আমার খেয়াল নাই। তো একদম খুব খারাপ অবস্থা ছিল তো গ্রামে। তো ওখানে যাওয়ার পরে আপনারা আমাদের ময়মনসিংহ শহরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে দিছে যে আপনি ফুল রেস্টে থাকবেন, কোনো লাড়াচাড়া করবেন না, শুয়ে থাকবেন। শুয়ে থাকাতে কিছু লোকজন আছে না যে আপনার ওই হাত পা লড়ায়, পা নাচায়, আঙুল নাচায়, এরকম করা যাবে না, একদম ফুল রেস্ট। তো ঘটনায় চলে যাই। তো একদিন রাতে সম্ভবত ওই সময় বাজে আপনার 1টা কি 1:30 বাজে, এরকমই হবে, 1টার পরে আর কি। তো আমি ঘুমিয়ে আছি। তো বড় ভাই মেজো ভাই আর কি যে ডাকতেছে আমার, ইয়েন 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 ওঠ। আমি তো ভয় পেয়ে গেছি। আমি বললাম কি হয়েছে? ঘোড়া আসছে। এখন ঘোড়া? পরে আমি কান পেতে শুনলাম যে ঘোড়া দৌড়ালে যেরকম আওয়াজটা হয় ঠিক সেরকম আমাদের যে বাড়ির কথা বললাম যে আপনার ওই চতুর্দিকে উঠানের মতো এদিক দিয়ে দৌড়াচ্ছে, বাড়ির চতুর্দিক থেকে ঠিক এরকম ভাবে ঘোড়া দৌড়াচ্ছে। তো বললাম যে এত বছর পর ঘোড়া কোথেকে আসলো? আর ভাই বলে রাখা ভালো যে আমাদের এলাকাতে ঘোড়া গাড়ি বা ঘোড়ার এগুলো তেমন চল নাই, এখনো পর্যন্ত নাই। আমাদের গ্রামে যে অনেকগুলো আশেপাশে গ্রাম, কোনো গ্রামেই নেই, অনেক দূরে দূরে আপনার 10 কিলোমিটার দূরে দূরে আপনার ঘোড়ার এইটা চল। আমাদের এলাকাতে নাই, ঘোড়ার গাড়ি নেই, এখন পর্যন্ত নেই। তো যাই হোক, এরকম আওয়াজ। তো মেজো ভাই বলতেছে চল ঘোড়া ধরি। এই দাদা, এটা কি সম্ভব নাকি? তোমার ডাক্তার বলে দিছে যে তুমি ফুল রেস্টে থাকতে হবে, লড়াচাড়া করা যাবে না, আর তুমি ঘোড়া ধরবা। তারপর বলতেছে তাহলে এক কাজ করি, তুই পিছন দিক দিয়ে যা, আমি ঘরের পিছন দিক দিয়ে ঘোড়ার একদম মাঝখানে আমাদের ভিতরে যে উঠানটা এইখানে আটকাই। ভয়ে আমি বললাম দাদা এটা কি সম্ভব? ঘোড়া এটা আটকানো যাবে? বলতেছে তুই যা, আমাদের আবার ওই পেছনে দরজা ছিল। আমি কি করলাম, ওই ঘোড়া দৌড়াচ্ছে আর পিছনের দিক থেকে আপনার আমি পিছন দিয়ে গেলাম, বড় ভাই আপনার দক্ষিণ দিয়ে যে আমরা বের হওয়ার পরে ঘোড়ার শব্দ নাই। আমরা একদম কাছাকাছি উঠানে মাঝখানে, মানে যে আমরা যে ঢুকি আমাদের উঠানে, ভিতরের উঠান, সেইখানে আমরা দুইজন, ঘোড়া নাই, আর কোনো আওয়াজ নাই। তো বড় মেজো ভাইকে আমি বললাম যে ভাই দাদা কই, ঘোড়া তো নাই। ও যে তুই তো শুনছিস? আমি কোনো হ্যাঁ শুনছি। তো যাই হোক, তো আমরা ওইখান থেকে ফিরে আসি, রুমে ঢুকে যাই আর কি। আবার রুমে ঢোকার 3-4 মিনিট পরেই
আপনার ঘোড়া দৌড় আবার সেই উঠান থেকে ঘোড়া দৌড়ানো আবার দৌড় দিয়ে চলে গেল, এবং দূরে গিয়ে আপনার ঘোড়া যে আওয়াজটা করে সেরকম আওয়াজটা করলো একবার মাত্র। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আরো ঘটনা আছে আমাদের বাড়ি কেন্দ্রিক, আর আমার মায়ের সাথে যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে এটাও বলবো। তো আস্তে আস্তে সবগুলোই পাঠিয়ে দেবো রাসেল ভাই, যদি শেয়ার করার মতো মনে হয় তো শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। লুকোচুরি খেলবে? লুকোচুরি You will never be alone. Truth.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইলাম না, জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। রাসেল ভাই, আমি মোহাম্মদ সৌরভ হাসান, লিখছিলাম রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা থেকে। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের খালাতো ভাই, খালাতো বোন আর খালুর সাথে ঘটেছে। আমার নানার 7 ছেলে 2 মেয়ে, সেই দিক থেকে আমার আম্মু বড়। আমার ছোট খালাম্মার বিয়ে হয় আমাদের পাশের তাড়াশ উপজেলার নাদ সৈয়দপুর গ্রামে। আমার খালাম্মার স্বামী বা আমার খালু মিয়া ছিলেন একজন হাফেজ। তিনি তাদের গ্রামের পাশের একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন। মানুষ হিসেবে তার জুড়ি মেলা ভার, যেমন লম্বা তেমন শারীরিক গঠন, মুখে দাড়ি, সব মিলিয়ে অসাধারণ ব্যক্তিত্বের একটা মানুষ। আমার খালাম্মার 1 ছেলে 1 মেয়ে, সেই দিক দিয়ে খালাম্মা খালু মিয়া খুব বেশি খুশি ছিলেন। আমার খালাতো বোনের নাম ছিল আনিকা, আর খালাতো ভাইয়ের নাম নাফিউল, আর খালু মিয়ার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। আজ থেকে 5 বছর আগে হঠাৎ একদিন আমার সেই খালাম্মার জীবনে নেমে আসে এক ভয়াল ঝড়। একটা কথা বলে রাখা ভালো, খালাম্মার শ্বশুর বাড়ি ছিল বিল এলাকায়, আর সে কারণেই তারা মাঝে মাঝেই মাছ ধরতে যেতেন জালি নিয়ে। আর এই মাছ ধরাকে কেন্দ্র করে ঘটনাটির শুরু। একদিন খালু মিয়া দুপুরবেলা মাদ্রাসা থেকে এসে খালাম্মাকে তালের বড়া বা তালের পিঠা বানাতে বলে। আরও বলে যে তারা মাছ ধরে এসে সেই তালের পিঠা খাবে। হাত জালি দিয়ে মাছ ধরার জন্য সাধারণত 2 জন হলেই হয়। একজন জালি দিয়ে কচুরিপানার মধ্যে হেঁচি টানে, আর একজন তাকে সাহায্য করার জন্য পাতিল নিয়ে সাথে সাথে থাকে। কথা অনুযায়ী খালু মিয়া আনিকা আর নাফিউলকে নিয়ে মাছ ধরার জন্য হাত জালি নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েন। তো দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা গড়িয়ে রাত। এদিকে খালু মিয়া আনিকা বা নাফিউল কারো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তখন খালাম্মা সব আত্মীয়র বাসায় ফোন করা শুরু করে যে তারা কোনো আত্মীয়ের বাড়িতে গেছে কিনা। তারপরে যখন কোনো বাড়িতে পাওয়া যায় না, তখন সবাই মিলে তাদের খুঁজতে বের হয়। এর মধ্যে আমাদের বাড়িতেও খবর আসে। তখন আমার বাবাও তাদের খুঁজতে চলে যায় খালাম্মার শ্বশুর বাড়িতে। সকালে ভোরের আলো ফোটার আগে বাবা বাড়িতে চলে আসে। বাবা কেমন যেন মুখ ভার করেছিল, বাবাকে কেমন যেন দেখাচ্ছিল। তখন আম্মু বাবাকে বলে, কি হয়েছে, ওদের খবর কি? তখন বাবা হঠাৎ করে কেঁদে দেয় আর বলে, ওদের পাওয়া গেছে। তখন আম্মু বলছে, তুমি কান্না করছো কেন? তখন বাবা বলে, ওরা কেউ বেঁচে নেই। আমরা তো সবাই অবাক। বাবা, কি বলছো তুমি? এর মানে কি? কি হয়েছে ওদের? বলো বাবা, বলো কি হয়েছে? ওরা মাছ মারতে গেছে, তাহলে তুমি বলছো ওরা বেঁচে নেই, এর মানে কি? তখন বাবা বলে, ওরা 3 জন পানিতে পড়ে মারা গেছে। আমরা সবাই অবাক, এটা কিভাবে সম্ভব?
তারা মাছ ধরতে গেছে একটা খালের পাশে। খালটা মিশে গেছে একটা বড় নদীর সাথে। খালু মিয়ার আর নাফিসের লাশটা পাওয়া যায় ওই খালের ভেতরে। খালু মিয়াকে জড়িয়ে ধরেছিল নাফিস, খালু মিয়ার ছেলে, আর আনিকার লাশ পাওয়া যায় সেই নদীর ধারে 10 নম্বর ব্রিজ নামক একটা ব্রিজের নিচে মাছ ধরা এক জালের সাথে আটকে ছিল আনিকা। অবাক করা বিষয়, খালু মিয়ার চোখের পাতার কিছু অংশ আর শরীরের কিছু অংশ একটু একটু করে খুবলে খাওয়া ছিল, আর আনিকার মুখের অনেকটা অংশ ছিল না। মনে হচ্ছিল কেউ খুবলে খেয়ে ফেলেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, নাফিজের লাশটার কোনো অংশের কোনো ক্ষতি হয়নি। আজও তাদের মৃত্যুটা একটা রহস্য। যারা নদী বা বিল এলাকার মানুষ, তারা কিভাবে সাঁতার পারে না, আর পানিতে পড়লে হয়তো 1 জন বা 2 জন মারা যাবে, কিন্তু 3 জন ব্যক্তি একই সঙ্গে। বাবা ছেলের লাশটা এক জায়গায় থাকলেও মেয়ের লাশটা কেন দূরে ভেসে গেল? তারপরে অবাক করা বিষয় হলো, তাদের শরীরের অংশগুলো খুবলে খাওয়া ছিল। তারপরে সকালবেলা তাদের লাশটা নিয়ে সে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। আমার খালাম্মার অনেক দিন মুখে কোনো কথা ফোটেনি। এখনো আমার খালাম্মা মাঝে মাঝে তালের বড়া বা তালের পিঠা দেখলে মাছ কাটার সময় কান্না করে ওঠে। সবাই আমার খালাম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সেই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আর এই ঘটনাটি যদি সিলেক্টেড হয় অবশ্যই জানাবেন। লেখার মাঝে কোনো ছোট ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি বেশ হৃদয় বিদারক। আশা করছি এর পরের ঘটনাগুলো আপনারা শুনবেন। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক comes alive. Voot.com. The fear returns with Russell. সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আরও একটা অডিও ক্লিপ শোনার সময় হয়েছে, চলুন শুনে আসি। এবং অডিও ক্লিপগুলো আমরা খুব দেখে শুনেই বাছাই করছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো না লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কিছু কথা বলি যে এর আগে 2টি ঘটনা পাঠাইছিলাম, ওইটাও সিলেক্টেড হয়েছে। তো তারপর আর একটা ঢাকার ঘটনা পাঠাইছিলাম, সত্য ঘটনা, ওটি সিলেক্টেড হয় নাই মনে হয়। না হলেও আমাকে জানাবেন যে আমি পরবর্তীতে আরো ঘটনা পাঠাতে পারি। তো সেই কারণে এই কথাগুলো বলা। তো ঘটনায় ফিরে যাই, বেশি কথা বলবো না। ঘটনাটি আমার নানা বাড়িতে, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা বাউফল থানা এবং কোনো একটি ইউনিয়নে, কোনো একটি গ্রাম আমার নানা বাড়ি থেকে যেই জায়গায় ঘটনাটি ঘটছে সেটি হলো নানা বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে। তো ওখানে বিবরণ দিই যে মনে করেন আমার নানা বাড়ির ঘর থেকে বাইরানের পর তারপর মনে করেন একটি মেন রোড বাজে। মেন রোড দিয়ে একটু সামনে হেঁটে যে তারপর একটি মাটির রাস্তা বাজে, আপনার বাম সাইডে নাইমা যাওয়া লাগে। তো নেমে যাওয়ার পর হাতের ডাইন সাইডে একটি পুকুর বাজে। যে ওই পুকুর নিয়ে একটি ঘটনা আছে, ওটিও বলবো। তো পুকুরের পর একটু সামনে গেলে বেশ কিছু বাড়ি বাজে, মনে করেন অনেকগুলা গৃহস্থ মিলে একটি উঠান। তো ওই বাড়িগুলা পার হয়ে আরো কয়েকটা বাড়ি বাজে। ওখানে ঘটনাটি, ওখানে একটি মসজিদ আছে, যে মসজিদে আমরা সবাই নামাজ পড়তে যাই। তো
ওই মসজিদের পিছনে অনেক কয়টা বাড়ি আছে, মনে করেন চাইরো সাইডে বাড়ি আর এক মাঝখানে একটা উঠান, মানে অনেকগুলা গৃহস্থ মিলে একটা উঠান। তো ওই ঘটনাটি হলো, ঘটনায় ফিরে যাই, বিবরণ তো দিলাম। এই ঘটনাটি হলো আপনার বাড়িটা, কিছু বাড়ি আছে, তার ভিতরে আমার এক চাচা সম্পর্ক, চাচা বলতে ফুবা সম্পর্ক। ফুবা তাদের বাড়ির পিছনে একটি কবর আছে। তো সেই কবরে আমরাও দেখছিলাম ওই কবরে একটি বিশাল বড় সাপ ঢুকতে। তো সেই কারণে মনে করেন আমরা মানে পুরোপুরি সাপটা দেখিনি, আমরা দেখছিলাম সাপের লেঞ্জুরটা কবরের ভিতরে ঢুকতে, বিশাল বড় একটি গর্ত কবরের ভিতরে। আমরা সাহস করে ওখানে যাই নাই। তো এটি ঘটনাটি ভয়ের নাকি বলতে পারবো না, কিন্তু এটি ওই গ্রামে প্রচলিত ঘটনা। তো এরকম আমরা দেখতে দেখতে দিন কাটলো। হঠাৎ করে একদিন একটি সাপুরি আসলো, সাথে তার চালাও ছিল, হেল্পার যাকে বলে। যাই হোক, পরে সাপুরি আসে। তারপর ওই বাড়ির সবাই মনে করেন সাপুরিকে ধরে বললো ওই কবরে একটি সাপ আছে। ওই সাপটি আমরা অনেক দিন থেকে দেখতেছি, কিন্তু কোনো সাপুরি পাচ্ছি না, দেখে সাপটি বাইর করতে পারতেছি না। ওই সাপটিতে ভবিষ্যতে যদি কেউ ক্ষতি করে, সেই কারণে আপনাকে বলা। তো সাপুরি পরে মনে করেন আচ্ছা আমরা দেখতেছি আপনাদের বাড়িতে কি সমস্যা, আমরা দেখতেছি। তাই সাপুরি বসলো, বসার পর এক গ্লাসে পানি আনলো। তারপর বেশ কিছুই করলো, করি ওই গ্লাসের ভিতরে ভিজাইলো। মনে করেন একটা কোরিয়ান ছেলে, একটি ক্রিকেট বল আছে না, সেই সময় একটি দুইটি করি ছিল তার কাছে। তারপর ছোট ছোট করি ছিল, দেখে ছোট ছোট করি দিয়ে খালি 2-3টা সাপ আইছিলে, ছোট ছোট সাপ। ওগুলো ভয়ানক সাপ। আপনারা দাঁড়াই সাপ চিনবেন, গ্রামে যারা আছেন, দাঁড়াই সাপ। তারপর আপনার আরেকটা কি সাপ জানি, যাই হোক মনে পড়তেছে না, ওগুলা বাতিয়ে দিলাম। মেন ঘটনায় আপনাদেরকে বলি। তো দেখতেছে ওই সাপটি আসতেছে না। তো আমরাও বলছি এগুলা সাপ তো না, সাপ হইলো বিশাল বড় একটা, মনে করেন একটা মানুষের যেরকম মোটা, মনে করেন একটি 20-25 বছরের ছেলে যেরকম মোটা, ওই রকম মোটা সাপটি। তো আমরা সাপুরিকে বললাম এগুলা সাপ না, আপনি দেখেন ওই সাপটি কোথায় আছে। পরে সাপুরি মনে করেন তারপর তার ব্যাগের থেকে 2টি কড়ি বের করলো, বিশাল বড়। ওই বললাম তো ক্রিকেট বলের মতো হবে, কড়ি বড় বড়। তো এবার সাপুরি বলতেছে যে মনে করেন আপনারা যদি যে কোনো সাপ থাক, এই কড়ি বাইর করছি, যে কোনো সাপ থাক সে আসতে বাধ্য হবে, কারণ এটি আমি বাইর করি না সহজে, কিছু সময়ের জন্য বাইর করা লাগে। যে সংখ্যা দেখি ওই জিনিসটা না আসে তখন বাইর করা লাগে। তো যাই হোক, পরে কড়ি 2টা বার করলো, বার করে তারপর কড়ি 2টা আপনার নিচে ধুয়ে একটি র্যাক দিল। র্যাক দেওয়ার পর সামনে একটা কড়ি থইল, র্যাকের পিছনে একটা কড়ি থইল, থইয়া কি জানি মন্ত্র করলো আর বলল সাপ যে জায়গায় থাকে করি সাপকে নিয়ে আসবে। তো তারাও করির পিছনে মনে করেন করি আস্তে আস্তে ভাসলো। আমরা দেখে অবাক হয়েছি করি ভাসলো কিভাবে।
আমরা কই আমাদের কি আবার চোখে কোনো সমস্যা হয়েছে নাকি। পরে চোখ মুখ ঠিক করে আমরা দেখলাম না, সত্যি দুটি করি বেশি উঠলো। রাসেল ভাই, আমি কিছু জিনিস কেটে যাচ্ছি ঘটনাটি বড় হওয়ার জন্য। সংক্ষেপে যেটুকু বলা লাগে সেটুকুই আমি বলতেছি। করিটি ভেসে ভেসে যাচ্ছে, তো আমরাও পিছে পিছে গেলাম, সাপুরিও গেল। যাওয়ার পর ওই কবরের স্থানের ওই জায়গায় যে থেমে গেল। থেমে যাওয়ার পর আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমরা যে এমন ভয় পাইছি ওই সময়। মনে করেন আমি এই যে কথা বলতেছি, আমার কথা বলতেও মনে করেন কষ্ট হচ্ছে, যে ওই সময় যে ভয়টা পাইছি আমরা, ওই ভয়টা কেউ সম্মুখীন হইতে চাইবে না। তা আমরা হয়েছি যে করি দুইটা ঠাস করে এমন ভাবে ফাইটে গেছে, বোম ফাটে যেরকম এরকম ঠাস করে ফাইটে গেল। আর দেখলাম পুরা ওই জায়গায় একটু একটু মাটি কাঁপতেছে। কাঁপতে কাঁপতে কবর থেকে একটি সাপ বাইর হইল। এই সাপটি এমন মোটা সাপ, মনে করেন সাপটি দেখে আমরা এমন ভয় পাইছি, মনে হয় এরকম ভয় মনে হয় কেউ পাইবে না। যে ওই প্রথম আমরা সাপটি দেখলাম, আসলে ওটি সাপ না, ওটি হয়েছে একটি জিন। সেটি আমরা পরে জানতে পারলাম। সাপটি বাইর হইল, মনে করেন কোমর থেকে নিচ পর্যন্ত সাপ, আর আপনার কোমর থেকে উপর পর্যন্ত গুইল, অর্ধেক গুইল অর্ধেক সাপ। তো ওটি দেখে আমরা এত ভয় পাইছি। তারপর কবিরাজ দেখে অনেক ভয় পায়, সাপুরি দেখে। তারপর সাপুরি ওটার লগে কিছুক্ষণ কথা বলে মাপ চায়, এটা এই কানে ধরে মাপ চায় ওইটার কাছে। আমরা তো ভয়ে অনেক দূর সরে গেছি ওইটা দেখে। কবিরাজ কবিরাজ সাপুরি দেখে, সাপুরিকেও কিছু বিদ্যা জানা আছে, আর এগুলো দিয়ে জানতে পারছে যে এটি সাপ না, ওটি জিন। তো কবিরাজ ওই সাপুরি মাপ চাইয়া তারপর আমার সাপটি আবার আস্তে করে এইতে ঢুকে যায়, কবরে ঢুকে যায়। তারপর আপনার পরে আমাদের কাছে আসে সাপুরি। আসার পর কয়েকটি যে আপনারা দেখলেন, এটি আসলে সাপ না, এটি হয়েছে একটি জিন। এটি অনেক বছর পুরনো একটি জিন, বৃদ্ধ জিন। এটি আপনাদের বাড়ি রক্ষা করে, আপনাদের এই পুরো বাড়ি রক্ষা করে। আশেপাশে কোনো চুরি বা মনে করেন কোনো খারাপ কিছু ঢুকতে পারে না। এগুলা শত শত বছর আগে থেকে আছে। যখন হিন্দুরা ছিল এখানে, মনে করেন তখন অনেক আগে, তখন বাংলাদেশে মনে করেন জঙ্গল ছিল। 1900 কত সালে, অনেক আগের ঘটনা। তখন থেকে এই জিনটি আছে। এই জিনটি আপনাদের বাড়ি পাহারা দেয়, কারো কোনো ক্ষতি করবে না, আপনাদের বাড়ি পাহারা দেয়। আর কোনো সাপুরিরও এই বাড়ির আশেপাশে ঢুকতে দেবেন না, ঢুকলে সাপুরির সমস্যা হবে। আমি তো জানি না দেখে, আপনারাও জানেন না দেখে আমাকে বলছেন। তো ভবিষ্যতে যে কোনো সাপুরি না ঢুকতে পারে এখানে, সেই বলে পরে সাপুরি চলে যায়। তারপর আমরা জানতে পারি এই জিনটি, এটা আসলে সাপ না, এটি একটি জিন, এই বাড়ি পাহারা দেয়। এটি আস্তে আস্তে পুরো গ্রামে সবাই জানে। ওই বাড়ি যখন সাপুরি ছিল, অনেক অনেক বাড়ি থেকে লোক আইছিল ওই জায়গায় সাপ দেখার জন্য। পরে জানতে পারে এই ঘটনা। তো একটুকুই ছিল ঘটনা। তো ভালো থাকবেন রাসেল ভাই, আর কিছু বলতে চাই না। যে এই ঘটনাটি সিলেক্টেড হলেও জানাবেন, না হলেও জানাবেন যে
আরো কিছু ঘটনা প্রচলিত আছে, ওগুলা পাঠাতে পারি। দেখেন রাসেল ভাই, আমি মিথ্যা বলতে পারি না, পছন্দ করি না। যেটুক সত্যি আমি সেটুকুই বলছি, আমি বানাইয়া বলার চেষ্টাও করি নাই। কারণ ঘটনা মনে করেন সত্যতা খুব ছোটই হয়, ঘটনার সত্যতা ছোট হয়, কোনো সময় বড় হয় না ছোট ঘটনা। আর ঘটনা মনে করেন যেটুক হয় সেটুকুই আপনাকে আমি শেয়ার করব ইনশাল্লাহ। দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অশরীরী, দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু। ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে চলে যাব একটি নতুন ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আমি চাই আপনি ঘটনাটি নিজের কণ্ঠে বলুন, কারণ তারপর তিনি বেশ কিছু কথা লিখেছেন, সেটা আমি আর পড়লাম না। এরপরে তিনি বলেছেন, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। সেই প্রথম দিন থেকেই ভূত এফএম শুনতাম, মাঝখানে বন্ধ হয়ে যায়, তখন খুব খারাপ লেগেছিল, কিন্তু ভূত.com চালু হওয়াতে আমি অনেক খুশি। আসলে সত্যি কথা বলতে ভূত.com এখন শুধু একটা নাম নয়, আমার কাছে একটা ইমোশন। প্রতি রাতে পুরনো হোক নতুন হোক ঘটনা শুনি। শুরু করছি ঘটনা। আজকে যে ঘটনাটি বলবো সেটি একটি গাঁয়ের ঘটনা। গল্পটি বেশ পুরনো হলেও বাস্তব সত্য 100%। ঘটনাটি শুনেছি আমার নানাজানের কাছ থেকে। নানাজান যেভাবে বলেছেন সেভাবেই বলছি। প্রায় 40 বছর আগের কথা। আমাদের এলাকার পাশের একটি গ্রামের নাম হচ্ছে মিস্ত্রিপাড়া। গ্রামটির কয়েক জায়গায় ঘন জঙ্গল, যার মধ্যে বেশিরভাগ এখন নেই। মূলত কাহিনীটা এখান থেকেই, এক জঙ্গলকে ঘিরেই। সেদিন আমি বাসাতেই ছিলাম, হঠাৎ শুনলাম মিস্ত্রিপাড়া গ্রামের একজন মারা গেছেন। কৌতূহলবশত আমি জানতে চাইলাম আমার দাদির কাছে কিভাবে মারা গেলেন উনি। দাদি বলতে লাগলেন মূল ঘটনা। যেই লোকটি মারা গেছেন এটা তার এলাকা নয়, তিনি মূলত এসেছিলেন তার মেয়ের বাড়িতে বেড়ানোর জন্য। লোকটির গ্রাম থেকে তার এই গ্রামে আসতে প্রায় 3 ঘন্টার পথ, তাই উনি একটি ভ্যান ভাড়া করে দুপুরে রওনা হলেন। বলে রাখা ভালো, আমাদের গ্রামে ঢোকার জন্য শুধু ওই একটাই রাস্তা, জঙ্গলের পথ। আনুমানিক 2 কিলোমিটার এই জঙ্গল, তারপরে আমাদের গ্রাম। হঠাৎ পথমধ্যে ভ্যানওয়ালা বলল জঙ্গলটা খারাপ, তাই সে আর যেতে পারবে না। লোকটির আর কি করার, তিনি ভ্যান থেকে নেমে হাঁটা শুরু করলেন। তিনি ভাবলেন ভ্যানওয়ালা বোধহয় ভূত বিশ্বাস করে, তাই আর যেতে চাইছে না। তিনি দেখলেন সন্ধ্যা নামতে আর দেরি নেই, মাগরিবের আজান দিয়ে দেবে ভাব। তিনি ভাবলেন নামাজের তো দেরি হচ্ছে, কি করা যায়। তিনি ভাবলেন মেয়ের বাড়ি তো অনেক দূরে, রাস্তা দিয়ে গেলে নামাজ কাজা হয়ে যাবে। তিনি শর্টকাট রাস্তা খুঁজতে লাগলেন। হঠাৎ দেখলেন জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে আরেকটি বড় রাস্তার কাছে। তিনি চিন্তা করলেন এই রাস্তা ধরে গেলে যদি নামাজ পড়তে পারেন, তাই তিনি হাতে টর্চ জ্বালিয়ে হাঁটা শুরু করলেন। বলে রাখা ভালো, জঙ্গলটি এত ঘন যে দিনের বেলায় সূর্যের আলো ঠিকমতো পড়ে না। তিনি এগোচ্ছেন, কিছুক্ষণ যাওয়ার পরে কে যেন তার নাম ধরে ডাকলো। তিনি ভাবলেন হয়তোবা বিআই সাহেব, কেননা কণ্ঠটা সেই রকমই। তিনি ফিরে দেখেন কেউ নেই। তিনি একটু ভয় পেলেন, আবার হাঁটা শুরু করলেন। কণ্ঠটা এবার কর্কশ ভাষায় বলে উঠল, এই কোথায় যাচ্ছিস? লোকটি এবার একটু ভয় পেল। তিনি ফিরে দেখেন কেউ নেই। আবার যখন সামনে ফিরতে যাবেন
হঠাৎ তার সামনে একটা সাদা রঙের জুব্বা পরা দাড়িওয়ালা হুজুর দাঁড়িয়েছিলেন। তিনি এতটা ভয় পেয়েছিলেন যে হয়তো সেখানে মারাই যেতেন। হুজুরটি বলতে লাগলেন, থামতে বলেছিলাম না, থামলি না কেন? এই শাস্তি তোকে পেতে হবে। লোকটি ভয়ে বলতে লাগল, কি শাস্তি? হুজুর বললেন, চল, মৃতটাকে মাটি দিবি। কবর খনন করা আছে, আমাদের একজন লোক কম ছিল, এখন তুই চল। বলতে না বলতে 4 জন হুজুর একটা সাদা কাপড়ে জড়ানো একটা খাটিয়া নিয়ে আসলো। তারপর হুজুর বললেন, চল। অগত্যা বাধ্য হয়ে পিছু পিছু যেতে হলো। যেতে যেতে একটি ঘন জায়গায় এসে পৌঁছালেন। দেখলেন সামনে একটা কবর আর চারিদিকে আলো জ্বলছে। তাকে হুজুর বললেন কবরের ভেতরে নামতে। লোকটি ভয়ে ভয়ে কবরের ভেতরে নামলেন। লাশটি ওপর থেকে দেয়া হলো। লাশটি কবরে রাখতেই এক ঝটকা বাতাসে লাশের মুখ থেকে কাপড় সরে গেল। লোকটি যা দেখলেন তা দেখে তার মরমর অবস্থা। এটা কি? এটা তো তিনি নিজেই। এটা দেখে তিনি ভয়ে অসাড় হয়ে পড়লেন। ইতোমধ্যে এশার আজান হতে লাগলো। হুজুরটি চলে যাওয়ার আগে বললেন, এই কথা কাউকে যেন সে না বলে। যদি বলে সেদিনই সে মারা যাবে। আজান শেষ। তিনি লক্ষ্য করলেন তিনি বড় রাস্তায় এসে পড়েছেন। তিনি হতভম্ব হয়ে গেলেন। তাহলে এতক্ষণ যা হলো সেটা কি? তিনি কোনো কথা না বলে এক দৌড়ে মেয়ের বাড়ির সামনে এসে বেহুশ হয়ে পড়লেন। দিন 3 পর তার হুঁশ ফিরলে উনি নিজেকে আবিষ্কার করেন তার মেয়ের বাড়িতে। তারপর তিনি সমস্ত ঘটনা খুলে বলেন সেখানে থাকা মানুষজনদের। কিন্তু যার পরিণতি আসলেই তিনি ভোগ করেছিলেন নিজের প্রাণের বিনিময়ে। ঘটনাটি বলার জন্য সেই দিনেই মাঝরাতে তিনি মারা যান। এরপর থেকে ওই জঙ্গল দিয়ে টানা কয়েক বছর কেউ যাতায়াত করেনি, সাহসও করেনি। এইভাবে অনেক বছর কেটে যায়। তখন কেউ একা জঙ্গলে গেলেও জঙ্গলের গভীরে যাওয়ার সাহস পেত না। একদিন হঠাৎ আমার নানা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এর পরের অংশটি তিনি পরবর্তীতে বলবেন বলে জানিয়েছেন। আমরা সেই ঘটনাটির অপেক্ষায় থাকলাম। কিন্তু প্রথম ঘটনাটি জানা হলো, প্রথম ঘটনাটি শোনা হলো। খুবই অন্যরকম একটি ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এরপরে তিনি তার নাম ঠিকানা শেয়ার করেছেন। তবে আপনার নাম ঠিকানা আমি প্রকাশ করছি না, কিন্তু আপনাকে অনুরোধ করছি যে ঘটনার সেকেন্ড পার্টটা যেন আপনি খুব দ্রুত আমাদের পাঠিয়ে দেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব ইসলাম, রাজশাহী জেলার পুঠিয়া থেকে বলছি। আজকে আপনাদের হাড় হিম করা একটি গল্প শোনাবো। গল্পটি আমার এক বড় ভাইয়ের কাছে থেকে শোনা। ঘটনাটি দুর্গাপুর উপজেলার কোন একটি গ্রামে ঘটে। আমি সঙ্গত কারণে জায়গার নাম উল্লেখ করছি না। চলুন সরাসরি গল্পে চলে যাওয়া যাক। সেখানকার একটি প্রভাবশালী লোক ছিলেন। তার অনেক সম্পত্তি ছিল সেখানে। বলে রাখা ভালো, তারা 7 ভাই ছিলেন। তারা একত্রে সিদ্ধান্ত নিলেন সেখানে পুকুর খনন করবেন। যেই কথা সেই কাজ। প্রায় 50 থেকে 60টি পুকুর খনন করার পর তাদের একটি বড় বট গাছের সম্মুখীন হতে হয়। ওপরের ডালপালাগুলো কাটার পর সন্ধ্যায় সকল শ্রমিক ও ভাইয়েরা বাসায় ফিরে যান আজকের মতো কাজ বন্ধ করে। গভীর রাতে একজন স্বপ্ন দেখেন। কোনো এক অদৃশ্য আওয়াজ তাকে বলছে, এই জায়গায় পুকুর খনন করিস না, এই বৃক্ষ কেটে ফেলিস না, ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে, মারা যাবি, তোরা সবাই মারা যাবি। সকালে উঠে সে তার স্বপ্নের কথা অন্য 3 ভাইকে জানায়, আর 3 ভাই শহরে যায় অন্য কাজে। বলে রাখা ভালো, সেই 7 ভাইয়ের নাম ছিল
শরীয়ত, মফিজুল, শহীদুল, বরকত, কুদরত, আব্বাস ও সিদ্দিক। বরকত তার স্বপ্নের কথা কুদরত, আব্বাস ও সিদ্দিককে জানায়। তারা বলে এমন হতে পারে হয়তো মনের ভুল, সেদিন প্রচুর বৃষ্টি, তাই কোনো শ্রমিক কাজ করতে আসেনি। সেদিন রাতে কুদরত, আব্বাস ও সিদ্দিক এই অনুরূপ স্বপ্ন দেখেন। সকালে উঠে সব ভাইদের ডেকে পরামর্শ করা হয়, কিন্তু মফিজুল, শহীদুল আর শরীয়ত কোনোভাবে রাজি হন না গাছ না কাটার কথায়। তারা একই বাসায় থাকতো। তাদের বাসাটি স্কয়ার শেপের ছিল ও মাঝখানে উঠান ছিল, অর্থাৎ ফাঁকা জায়গা ছিল। তাদের মধ্যে 2 জনের শুধু বিয়ে হয়েছিল। এদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন শরীয়ত। তার বয়স ছিল প্রায় 38 বছরের কাছাকাছি। তারপর শ্রমিকদের নিয়ে তারা গাছ কাটতে যায়। গাছ কাটা শেষে তারা বাসায় ফিরে আসেন। স্বাভাবিকভাবেই রাত পার হয়, কিন্তু সকালে কুদরত, আব্বাস ও সিদ্দিককে পাওয়া যায় না। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজির পর ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় তাদের ওই বটবৃক্ষের গোড়ায় দেখতে পায়। তাদের একজনেরও হৃৎপিণ্ড পাওয়া যায়নি শরীরে। তার পরিবার খুবই শোকাহত ও ভীত অবস্থায় দিন কাটাতে শুরু করে। এদিকে পুকুর খননের কাজও বন্ধ থাকে। গ্রামের লোকজন, মুরব্বীরা বলা বলি করত সেখানে নাকি এক গলা কাটার বসবাস। তার শরীরে মাথা নেই, হাতড়ে হাতড়ে ঘুরে বেড়ায়। অনেক বিশাল জায়গা জুড়ে পুকুরগুলো হওয়ায় পাহারাদারদেরও প্রয়োজন ছিল। বটবৃক্ষের কাছেই প্রায় 20-30 হাত কদম দূরে যে পুকুরটি ছিল, তার পাশে একটি ছোট কুঁড়ে ঘর ছিল। সেখানে 2 জন পাহারাদার থাকতেন। পুকুরের পাড়ে কলার গাছ লাগানো রয়েছে, ফলে পাশের পুকুর দেখা যায় না। তখন শীতকাল, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার শব্দ আর মৃদু বাতাসে কার জানি গোগানের আওয়াজ ভেসে আসছে দূর দূরান্ত থেকে। তারা 7-5 না ভেবেই ঘরের বাইরের কাঠের চকিটাতে শুয়ে পড়ে। গ্রামাঞ্চলের ভাষায় বিছানা, খাট এগুলোকে চকি বলে কেউ কেউ। রাত প্রায় 3টা কি 3:30। লেপের মধ্যে একজন পাহারাদার ঠান্ডা কিছু অনুভব করেন। রক্তের গন্ধ আসে। কুরবানির সময় যেমন সেই স্থানের পাশ দিয়ে গেলে গন্ধ বেরোয়, ঠিক তেমন গন্ধ। তারপর পাহারাদার আধ ঘুমে চোখ টিপ টিপ করে দেখে তাদের মাঝখানের সেই অবয়বটির মাথা নেই। গলা দিয়ে বিশ্রীভাবে রক্ত বের হচ্ছে। কোথা থেকে যেন এক অদৃশ্য শব্দ তাকে বলছে, ভয় নেই, আমি তোদের কোনো ক্ষতি করব না। বাইরে খুব শীত, তাই এখানে এসেছি, ভয় নেই। এগুলো দেখে শুনে কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সেখানে থাকতে পারে? সে আত্মচিৎকার করে। এ চিৎকার শুনে পাশের জন উঠে বসে। অপর একজন দৌড় দেন। পাশের জন দেখেন একটি লম্বা হাত লেফট থেকে বের হয়ে তার বুকের মধ্যে ঢুকে যায়। তার হাত পুরো কালো লোমে আবৃত ছিল, নখগুলো বড় বড়। হৃৎপিণ্ডটি ছিঁড়ে বের করে গলা দিয়ে ঢুকিয়ে নেন অবয়বটি। সে পাহারাদার এই দৃশ্যগুলো দেখেন, তিনি সেখানে অজ্ঞান হয়ে যান। পরে তার মুখ থেকে গ্রামবাসী ঘটনাটি শুনেন। পরবর্তীতে সে পাহারাদারের প্রচন্ড জ্বর হয়। 15 দিনের মাথায় প্রচন্ড রক্ত বমিতে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। যেখানে বটবৃক্ষটি ছিল তার 2টি পুকুরের পাশেই একটি তাল গাছ ছিল। তার পাশ ঘেঁষেই ছিল একটি ডোবা।
অর্থাৎ ছোট একটি কালো পানিতে আবৃত ছায়াপূর্ণ পুকুর। আগেই বলেছিলাম ওই 7 ভাইয়ের কথা। এর মধ্যে মফিজুল নামক এক ভাইয়ের মাছ ধরার খুব নেশা ছিল। যেই তো পূর্বে সেখানে মাছ ধরেছে, তখন শীত পেরিয়ে হালকা গ্রীষ্মের ভাব, আকাশে মেঘ জমে, আবার ক্ষণিকের জন্য ঝড়ও হয়। সেদিনের আবহাওয়া ভালোই ছিল। মফিজুল মাছ ধরতে যায় দুপুরে। সে তাল গাছের পাশের ডোবায়। 2-3 ঘন্টা হয়েছে, তবুও তার বড়শিতে একটি মাছও ওঠেনি। বিকেলের আসরের আজানের পর মফিজুল খেয়াল করলো ডোবায় বেশ মাছ আছে, কিন্তু তার বড়শিতে মাছ উঠছে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে সূর্যের আলো কমতে শুরু করলো। মফিজুলও মাছ পেতে শুরু করলো। জনমানবহীন ছায়াপূর্ণ থমথমে ভৌতিক পরিবেশ, ঝিঝি পোকার শব্দ আর নানান ধরনের পাখপাখালির আওয়াজ। কোথা থেকে যেন এক ছোট্ট শিশুর আবির্ভাব ঘটে হঠাৎ। সে জড়তার সুরে কথা বলছিল, আমাকে মাছ দিবে? অনেক দিন ধরে খাই না, আমাকে মাছ দিবে? মাছ? মফিজুল ধমকের সুরে, যা এখান থেকে। কোত্থেকে আসে এরা? আমি কষ্ট করে মাছ ধরছি, সে নাকি মাছ নেবে। যা, ভাগ এখান থেকে, পালা এখান থেকে। তুমি তো অনেক মাছ পেয়েছো, আমাকে কটা মাছ দাও না? হবে না, যা। তোকে ফল ভুগতে হবে মফিজুল, তোকে ফল ভোগ করতে হবে। বলে সেখান থেকে ছেলেটি চলে যায়। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। বড়শির সাথে যুক্ত পানির নিচে যেটি থাকে, কালা বা হুক বলা হয় গ্রামাঞ্চলের ভাষায়। সেই কালা বা হুক এ লাগানো টোপ, যা মাছকে আকৃষ্ট করার জন্য দেওয়া হয়, সেগুলো প্রতিনিয়ত কিছু একটা খেয়ে ফেলছিল। তবুও মাছ বড়শিতে উঠছিল না। এভাবেই চলতে চলতে মফিজুল আবারও মাছ বড়শিতে তোলা শুরু করে। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে যাবে, কিন্তু মাছ ধরার নেশা তাকে পিছুপা করছিল। হঠাৎ বড়শি টান দেওয়াতে সে ভারী কিছু অনুভব করে। অন্ধকারে তেমন ভালো করে জিনিসটি দেখাও যাচ্ছিল না, শুধু চকচকে কিছু দেখা যাচ্ছিল। সে ভেবেছিল হয়তো বড় কোনো মাছ। যাক, ভালোই হলো। বড়শি সজোরে টান দেওয়াতে জিনিসটি সুতো ছিঁড়ে তাল গাছের ওপরে যেয়ে পড়ে। সে অবাক হয়ে তাকাতেই দেখে সেই ছোট্ট বাচ্চাটি, যার ঠোঁটের এপার ওপার হয়ে কালাটি প্রবেশ করেছে। উলঙ্গ অবস্থা, কি বিশ্রী চেহারা, জলজলে চোখে মুখে এক ভৌতিক হাসি। বলছে, আমাকে মাছ দিসনি কেন? মাছ মাছ দিসনি কেন আমাকে? মাছ। মফিজুল খুব ভয় পায়। সে তার মাছ ধরা ব্যাগ, বড়শি এগুলো নিয়ে বাসায় চলে যায়। 2-3 দিন তার কোনো অসুবিধা হয় না, কিন্তু তারপর থেকে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। বাসার রান্না করা সব মাছ সে একাই খায়, আবার কাঁচাও খেয়ে ফেলে। এগুলো আচরণ বাড়ির লোকজন খেয়াল করে। তারপর তাকে নিয়ে এক হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর বলে, সেই তার নিজের ক্ষতি করেছে। ওর ধরা মাছগুলো থেকে 2-3টে মাছ দিলে তার কি এমন ক্ষতি হতো? কেউ একে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আপনারা দোয়া করুন। এ ঘটনার কিছুদিন পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে ডোবায় তাকে পাওয়া যায়। তার পেটের কাছে বড় একটি ছিদ্র ছিল।
সেখান দিয়ে হয়তো সব মাছ প্রবেশ করে তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খেয়ে ফেলেছে। চোখও ছিল না। এগুলো দেখে কেউ আর তাকে ওপরে উঠায়নি। আজও নাকি বীরের আশেপাশে দেখা যায় তাকে। আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আরো লোমহর্ষক ঘটনা আছে, সময় পেলে শোনাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছিলেন ভূত.com এবং এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে ছিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে বিদায় নিতে হবে আমাকে আজকের মতো। ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।